ফিরে আসলাম আপনাদের কাছে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালো আছেন। আমি নাফি। 2012 সাল থেকে আপনার কণ্ঠ শুনতে শুনতে ঘুমানোর অভ্যাস, তাই আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। বেশি কথা না বলে আসুন ঘটনায় চলে যাওয়া যাক। লাল অডিটোরিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ প্রভাস কুমার বড়ুয়া সড়ক দিয়ে হেঁটে যেতেই বাম দিকের বৃহৎ দালানটিতে চোখ আটকে যায় সবার। পাহাড়ের গা ঘেঁষে অপরূপ কারুকার্য শোভিত সুবিশাল এই ভবন। এই ভবনটি উদ্বোধনের 2 বছরের মাঝেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রায় 1200 আসন ধারণ ক্ষমতা সম্পন্ন এই মিলনায়তন বিগত 28 বছর ধরে বন্ধ রয়েছে। এই অডিটোরিয়ামকে কেন্দ্র করে একটি ঘটনা ভূত এফএমে প্রকাশিত হয়েছিল। শ্রোতা বন্ধুরা কি আন্দাজ করতে পেরেছেন আমি কোন বিশ্ববিদ্যালয়ের ঘটনা বলতে চাচ্ছি? জি হ্যাঁ, বলছি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি এবং বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা। 2100 একরের বিশাল বিস্তৃত ক্যাম্পাস। এই ক্যাম্পাস যেন নানা রূপের সমাহার। পাহাড়, ঝর্ণা, লেক, সাপ, পাখি, হরিণ সহ জীব বৈচিত্র্য এই ক্যাম্পাসে এনে দিয়েছে ভিন্ন এক মাধুর্যতা। কিন্তু সৌন্দর্যের আড়ালে এক ভয়ঙ্কর রূপের শিকার কি কেউ হয়েছেন কখনো? কথায় আছে, যেখানে সুন্দর সেখানেই অসুন্দর। ভর্তি পরীক্ষা দিতে এসেছিলাম 2022 সালের অগাস্ট মাসে। পরীক্ষা দিতে এসেছিলাম বন্ধুদের সাথে, প্রায় 7 জনের দল। এক একজনের এক এক দিন পরীক্ষা, কাজেই আমাদের প্রায় 5-6 দিন ক্যাম্পাসে অবস্থান করতে হয়। একদিকে তারুণ্য, অন্যদিকে মনোমুগ্ধকর ক্যাম্পাসের পরিবেশ। নিজেদেরকে হলে আটকে রাখতে পারছিলাম না। 10 ঘন্টা জার্নি করে ক্লান্ত হয়ে সেদিনের মতো ঘুমিয়ে যাই। পরদিন আমার আর সামির এক্সাম ছিল। আমাদের সার্কেলে আমি আর সামি ছিলাম সবচেয়ে চঞ্চল। আমাদের আগেই পরীক্ষা শেষ, কাজেই 5 দিন সময় পাবো বিশ্ববিদ্যালয় ঘোরার জন্য। কোথায় কোথায় ঘুরবো আমরা নেট আর সিনিয়র ভাইদের কাছ থেকে তথ্য নিয়ে রাখলাম। আমরা মহা খুশি, কিন্তু এই খুশি আমাদের জন্য কাল স্বরূপ হলো। ভর্তি পরীক্ষার সময় আমি ছিলাম মহাকবি আওয়াল হল। দুপুরে ডাইনিংয়ে খাওয়ার পর রেস্ট নিয়ে আমরা দুজন রেডি হয়ে বের হলাম। আমাদের উদ্দেশ্য টেলিটক পাহাড়। সিনিয়র ভাইদের থেকে ম্যাপের মাধ্যমে সকল তথ্য খুঁটিনাটি জেনে নিলাম। টেলিটক পাহাড়ে ওঠার জন্য আমরা এগিয়ে যেতে শুরু করলাম। শহীদ আব্দুর রব হল পার হয়েই পাহাড়ের গর্ভে ঢুকে পড়লাম। বঙ্গবন্ধু হল তখনও চালু হয়নি। ডান বাম আর পেছনে সারি সারি পাহাড়। প্রায় 3টা পাহাড় পার হয়ে তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। নেমে পড়লাম জঙ্গলের মধ্যে। একটা ছোট খালের মতো অংশ পাড়ি দিয়ে একটা উপত্যকার মতো জায়গায় আসলাম। চারিদিকে শুনশান নীরবতা। সামনে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়। ঝিঁঝি পোকার ডাকের শব্দ শোনা যাচ্ছে সন্ধ্যার আগেই। সামি খুব সাহসী, আমিও কম না। কোনো ভয় আমাদের স্পর্শ করতে পারে না। এদিকে সূর্য হেলে যাচ্ছে আর আমি সামি ক্লান্তি নিয়ে পাহাড়ে উঠছি। দূর থেকে দ্বিতীয় পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের মধ্যে সরু একটা মেলবন্ধন রাস্তা, একটার সাথে আরেকটা কত দূরে তবুও যুক্ত। কত সুন্দর এই সৃষ্টিকর্তার সৃষ্টি ভেবে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। চারপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ আমরা বারবার হারিয়ে ফেলছিলাম নিজেদের। এমন সময় ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বৃষ্টি। শুনেছিলাম ক্যাম্পাসে হুটহাট বৃষ্টি হয়, তাই বলে এমন পরিস্থিতিতে কি আর করার, এই পাহাড় বেয়ে নেমে আসা এখন বেশ কঠিন। আর একটা ঝামেলা হচ্ছে, আমাদের নামতেও হবে। এর জন্য আমাদের আরো 2টো পাহাড় ক্রস করতে হবে। গাছের ডাল ভেঙে হাতে নিলাম, নরম মাটিতে পিছলে যেন না পড়ে যাই। খানিক এগোতেই একটা দৃশ্য দেখলাম। খানিক অবাক হলাম। একটা বৃদ্ধ মানুষ দূরে বৃষ্টির মধ্যে খালি গায়ে নিজের 2 হাঁটুর মাঝে মাথা ঢুকিয়ে চুপচাপ পাহাড়ের এক কিনারায় বসে আছে। একবার ভাবলাম আমাদের মতো চলে যাই, কিন্তু সামির পীড়াপিড়িতেই ওইদিকে এগিয়ে গেলাম। অন্ধকারও হয়ে আসছে। লোকটার কাছে এগোতেই একটা কান্নার আওয়াজ ভেসে আসলো। আমরা নিশ্চিত আওয়াজটা ওনার না। আমরা যত এগিয়ে যাচ্ছি আওয়াজটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছিল। আমি ধপ করে সামির হাত ধরে ফেললাম। এই থাম, অন্ধকার হয়ে গেছে,
চল যাই। ও বলল, দেখি না লোকটার কাছে গিয়ে কি হয়, দেখি না একটু গিয়ে। এমন সময় মাগরিবের আজান আধো আধো কানে আসলো। আমার পরিবেশটা খারাপ লাগা শুরু করলো। আমরা ওনার কাছে গিয়ে ডাক দিলাম। উনি দ্বিতীয়বারে মাথা না তুলেই বললেন, আমার চাষ করা বেগুনের ছুরি পাহাড় থেকে নিচে পড়ে গেছে। উনি বললেন, তোরা এই সময় এখানে কি করিস? আমরা চমকে উঠলাম। তুই করে কেন বলল? লোকটা এখনো মাথা তুলে আমাদের দেখেনি। বিষয়গুলো আমার কাছে কেমন যেন লাগা শুরু করলো। স্বামীকে বললাম, আয় তো। ওকে টানতে টানতে নিয়ে আসলাম। আসার পথে পেছনে তাকিয়ে দেখলাম লোকটা আমাদের দিকে তাকিয়ে একটু মুচকি হাসছে। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার আত্মাটা তখন কেঁপে উঠল। এত বিশ্রী হাসি আমি জীবনে দেখিনি। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। কাঁপা কাঁপা অস্থির মন নিয়ে আমরা একটু সামনে আসতেই একটা দৃশ্য আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবার মতো অবস্থা করে দিল। যে মানুষটাকে আমরা তখন দেখলাম, 5 মিনিটের পথ এসে দেখি অন্ধকারে একটা পেয়ারা বা এমন ধরনের কোনো গাছের ওপর ওই মানুষটি বসা, আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমার মস্তিষ্ক বিকৃতির মতো অবস্থা। একটা পাহাড় সামনে, স্যান্ডেল ফেলে আমরা সোজা দৌড় দিলাম সেই দিকে। লোকটা আমাদের দিকে পেয়ারা ছুঁড়ে দিচ্ছে আর উদ্যমভাবে হাসছে। আমরা দৌড়াচ্ছি। আমাদের সামনে সরু একটা ঝাড়ের ঝাড়, ঝাড়ের মধ্য দিয়ে আমরা দৌড়াচ্ছি। আমাদের পা চলছে না। স্বামী আমার সামনে, আমার চোখে পানি। স্বামীর হার্টের সমস্যা। আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে, চামড়া ছিলে যাচ্ছে বিভিন্ন খড়ের মতো খসখসে গাছের পাতার আঘাতে। সামনে টেলিটক পাহাড় আর টাওয়ার দেখা যাচ্ছে। আমরা দৌড়াতে দৌড়াতে ওখানে এসে পিছু তাকিয়ে দেখলাম, না, কিছু নেই। স্বস্তির নিঃশ্বাস। হঠাৎ পেছন থেকে স্বামীর মাথার পেছনের অংশে একটা পেয়ারা এসে ওর মাথায় সজোরে আঘাত করলো। ও আঘাতে বসে পড়ল। আশ্চর্যজনকভাবে সাথে সাথেই উল্টো দিক থেকে আর একটা আসলো আমার দিকে। আমার হাঁটুতে লেগে জিনিসটা গলে গেল। গন্ধে বুঝলাম এইটা গাব ফল। স্বামী নাড়াচাড়া করতে পারছে না। আমি চিৎকার শুরু করে দিলাম, হেল্প হেল্প। রাস্তায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি। ভাই বলেছিল পাহাড় থেকে একটা সিঁড়ি আছে, মূল রাস্তায় আসতে 5 মিনিটের কম সময় লাগবে। আমি দিশেহারা হয়ে ছুটছি, রাস্তা পার হচ্ছি না। দূরের ল্যাম্প পোস্টের আলোতে ছায়া ছায়া ভাবে আমি সেই দূরের পাহাড়টিকে দেখছি এবং পাহাড়ের থেকে সিঁড়ি দেখতে পেলাম। স্বামীকে আমি টেনে টেনে নিয়ে আসছি আর জোরে জোরে চিৎকার করছিলাম। এত নিঃস্ব অবস্থায় আমাকে আগে কখনো আর পড়তে হয়নি। সমাজ বিজ্ঞান অনুষদের সামনের রাস্তা দেখা যাচ্ছে। একটা গার্ড দেখলাম আমাদের দিকে এগিয়ে আসছে টর্চ হাতে করে। আমাদের দুজনের চোখে পানি, শরীর বৃষ্টি আর ঘামে ভেজা। দুজনেই রাস্তায় বসে পড়লাম। রাস্তায় 5-7 জন মানুষ আর রিক্সা চালকেরা আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসলো। তখন একটা সাইনবোর্ডে দেখলাম নিরাপত্তার কারণে এই পাহাড়ে ওঠা নিষেধ। ওনারা আমাকে ক্যান্টিনের ছাউনিতে বসালেন, কলা খেতে দিলেন। আমাদের মুখে কোনো কথা নেই, কথা বলার পরিস্থিতিতেও আমরা ছিলাম না। একজন রিক্সা চালক বললেন, ওদের সাথে খারাপ কিছু হয়েছে। আমাদের পকেটে হাত দিয়ে দেখলেন, বললেন, ফোন মানিব্যাগ তো সবই আছে, তার মানে ছিনতাই হয়নি। তখন স্বামী ওনাদের সব ঘটনা বললেন। গার্ড বলল, এখানে আগে ছিনতাই হতো অনেক বেশি, অনেক সময় মানুষকে হত্যাও করা হতো। অনেকে এমন অশুভ শক্তির প্রভাব এখানে ফিল করে, তেমনই কিছু একটা কবলে হয়তো আপনারা পড়েছিলেন। ওনারা পাশের হল থেকে একজন হুজুর ভাইকে ডেকে নিয়ে এসে পানি পড়া দিলেন। একজন রিক্সা চালক ঠিক করে দিয়ে আমাদের হলে পৌঁছে দিলেন। আমরা কাউকে কিছু না বলে চুপচাপ ভাবতে থাকি, কি হলো আমাদের সাথে, কি হলো? এই প্রশ্নের উত্তর আজও আমরা পাইনি। পরের দিন আমরা দুজনে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাসায় চলে আসি। দুজনেই কিছুদিন জ্বরে ভুগেছিলাম। আমরা দুজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর স্বামী আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ও এখনো ওই পাহাড়ে ঘুরতে যায় বন্ধুদের সাথে। অনেক খুঁজেছে ওই গাছটা, কিন্তু আর খুঁজে পায়নি। স্বামীর কাছে ক্যাম্পাসের আরো অনেক ঘটনা আছে, চাইলে পাঠাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। এই বলে শেষ করেছেন নাফি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য, এবং আমরা আশা করব যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাকি ঘটনাগুলো আপনার মাধ্যমে পেয়ে যাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ও আচ্ছা স্বামী, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার একটা ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য, সেই সাথে আগামী ঘটনাগুলোর জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম। আশায় আছি
ঘটনাগুলো পেয়ে যাব দ্রুত। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। চলুন আমরা ফিরে যাই আমাদের পরের ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা কোনো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী ঘটনায়। এটা একটি অডিও ক্লিপ। চলুন কথা না বাড়িয়ে শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমার নাম অনিকেত। এটা একটা ছদ্মনাম এবং সঙ্গত কারণে আমি আমার ছদ্মনামটি ব্যবহার করছি। কিন্তু আপনার যদি আমার সত্যিকারের নাম পরিচয় জানার প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রে ইমেইলে যে নামটা আছে সেই নামটা দিয়ে আপনি যদি লিঙ্কডিন অথবা সোশ্যাল মিডিয়াতে সার্চ করেন, তাহলে আমাকে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম বা লিঙ্কডিনে পেয়ে যাবেন। তো অনেক বছর পরে খুব রিসেন্টলি আবার নতুন করে আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি, বিকজ যখন ছোট ছিলাম বাংলাদেশে থাকতে, তখন 2011-12 ইফ আই এম নট রং, ওই টাইমটাতে আপনি, তারপরে সুমন ভাই, ওনাদের প্রোগ্রামটা শুনতাম রেডিও ফুর্তিতে। খুব মজা লাগতো, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। প্রত্যেক আই গেস ফ্রাইডেতে আমরা শুনতাম এগুলো। তো ইদানিং ইউটিউবের বদলতে আপনার ভয়েসটা আবার শুনতে পাচ্ছি, সেম ওল্ড ক্যাচি ভয়েস, খুবই ভালো লাগে গল্পগুলো। ইউ আর এ গ্রেট স্টোরি টেলার, নো ডাউট, এবং ওয়ান অফ দ্য বেস্ট ফ্রম বাংলাদেশ অফকোর্স। তো যে বিষয়টা আজকে ইন্সপায়ার্ড লাগছে, মনে হচ্ছে যে কিছু নিজের জীবনে, নিজের পরিবারের মানুষদের জীবনে ঘটে যাওয়া কিছু গল্প বলি। তো প্রথম গল্প হিসেবে শুরু করতে চাই একটি ঘটনা দিয়ে। তো সময়কালটা ছিল 2018। ওই সময়ে আমার স্ত্রী, আমার তৎকালীন যে ফিয়ন্সে ছিলেন, বর্তমান স্ত্রী, তো তিনি পড়াশোনা করতেন মালয়েশিয়াতে একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে, আর আমি পড়াশোনা করতাম নর্থ আমেরিকাতে একটা ইউনিভার্সিটিতে। তো ওই সময়টাতে আমাদের কিছুদিনের জন্য একটা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আর মালয়েশিয়া এবং আমি যে দেশে থাকতাম নর্থ আমেরিকাতে, তো অনেকটা অলমোস্ট দিন রাতের ব্যবধান। দ্যাট মিনস যে যদি এখানে যদি রাতের 12টা, দ্যাট মিনস হয়তো নর্থ আমেরিকাতে রাতের 12টা হবে গিয়ে মালয়েশিয়াতে হয়তো দুপুর 3টা, এরকম। তো একটা সময়ের ব্যবধান তো ছিল। তো যে দিনকার ঘটনা, সেই দিনকার ঘটনাটা বলি আপনাদেরকে। আমার স্ত্রী থাকতেন ইউনিভার্সিটি হোস্টেলে, আর ওর ইউনিভার্সিটি হোস্টেলটার বর্ণনা যদি দেই, তো বিল্ডিংটা ছিল একটা স্কয়ার শেপ বিল্ডিং। মাঝখানের জায়গাটাতে কিছু কমন গ্রাউন্ড, মানুষজন ঘোরাফেরা করার জায়গা, একটা বিশাল একটা কমন গ্রাউন্ড, অনেক বড় একটা বিল্ডিং, স্কয়ার শেপ। আর তার যে রুমটা ছিল, সেই রুমটার এক্স্যাক্টলি অপোজিটে, মাঠের অপোজিটে যে রুমটা ছিল, ওই রুমটা ছিল হন্টেড। তো হন্টেড ছিল বিকজ অনেক বছর আগে একটা চাইনিজ স্টুডেন্ট, মালয়েশিয়াতে অনেক চাইনিজ স্টুডেন্টসরা পড়াশোনা করে, যারা হয়তো ওখানে পড়াশোনা করেন তারা জানেন। তো একটা চাইনিজ স্টুডেন্ট, সে অনেক বছর আগে ওই রুমটাতে সুইসাইড করে, এবং এরপরে ওই রুমটাতে যারাই থাকতে চেয়েছে তারা থাকতে পারেনি। খুবই অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়। আর মালয়েশিয়াতেও আমাদের দেশের মতোই এইসব বিষয় অনেক অহরহ ঘটে থাকে। প্রত্যেক পাড়া মহল্লায় এইসব গল্প খুবই প্রচলিত। এসব ব্ল্যাক ম্যাজিক বলেন, তাবিজ বলেন, জিন বলেন, এসব অনেকগুলো ঘটনা আমাদের মতোই সিমিলার। ওরাও মুসলিম, আমরাও মুসলিম, কিছু বিষয় তো অফকোর্স মিলে যায়। তো যে কারণে ওদের কিছু কুসংস্কার তো অবশ্যই আছে আমাদের মতোই। তো সবকিছু মিলিয়ে ওই রুমটাকে সিলগালা করে দেওয়া হয়। ওই রুমটাতে কোনো স্টুডেন্টদেরকে আর থাকতে দেওয়া হতো না। ইনফ্যাক্ট
ওই রুমটার আশেপাশের রুমগুলোতেও কেউ থাকতে চাইতো না। আমি মেক সেন্স করে যে আমি চাইবো না যে আমি এমন একটা রুমের পাশের রুমে থাকি যে রুমটাতে রাতের বেলা কেউ একজন নিজেকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে। সো খুবই একটা ভয়ের ব্যাপার হবে থাকাটা। ভূতের জন্য তো আর রুমের মাঝখানে পার্টিশন ডাজন্ট ম্যাটার। তো যে কারণে ওই রুমটার আশেপাশে কয়েকটা রুমেও কেউ থাকতো না। তো যে রাতের ঘটনা, সেই রাতে আমার খুব স্পষ্ট মনে আছে ওই দিন আমার এক্সাম ছিল, আমার ফাইনাল এক্সাম ছিল একটা। আমার এক্সাম শেষ হবে, ওটা পরে আসছি। তো আমার এক্সাম ছিল, আমার ওয়াইফে পড়াশোনা করছিল, ওদের মালয়েশিয়াতে তখন রাত, তখন আমার দিন। তো তার হঠাৎ রাতে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো সে তখন রাত আনুমানিক, ওর ওখানে তখন রাত আনুমানিক 1-1:30 এরকম হবে। সে রাত জেগে পড়াশোনা করতো। সো মোস্ট অফ দ্য রাত সে অলমোস্ট ভোরে ঘুমাতো নামাজ পড়ে। তো সে ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়। রুম থেকে বের হওয়ার পরে ওর মনে হলো যে ওর এক্স্যাক্টলি অপোজিটে, মাঠের অপর প্রান্তে যে ওর যে হন্টেড রুমটা, ওইটার সামনে একটা কিছু মুভমেন্ট। তো ও তো মুভমেন্টটা দেখে শুরুতে ভাবলো হয়তো যে ওর যেহেতু রুমে অনেক আলো ছিল, আর বাইরে যেহেতু প্রত্যেকটা রুমে সবাই ঘুমাচ্ছে, করিডোর অন্ধকার, সবকিছু অন্ধকার, হয়তো এই কারণে আলোর ডিফারেন্সেস এর কারণে তার কাছে মনে হয়েছে আর কি যে অপোজিট সাইডের, মাঠের অপোজিট সাইডের যে রুমটা, সেই রুমটাতে একটা মুভমেন্ট। দেন ও খুব বেশি পাত্তা দিল না। বাট যখনই সে তার ঘাড় ঘুরিয়ে সে আবার করিডোর ধরে হাঁটতে থাকবে, সে রুম থেকে বের হয়ে বাম দিকে সোজা হাঁটলেই করিডোরের শেষ মাথায় হচ্ছে তার ওয়াশরুম। তো সে করিডোর ধরে হাঁটতে থাকবে। এমন সময় হঠাৎ করে জাস্ট ওর মনে হলো যে ওর পায়ের নিচে খুব নরম কিছু একটা স্পর্শ সে পেল। সে আতকে উঠলো। আতকে উঠার পরে সে আবছা আলোতে দেখলো যে ওর একটা বিড়াল ছিল, এবং বিড়ালটা উপর সে পাড়া দিয়ে দিল। তো বিড়ালটা তার একটু দূরে গিয়ে সে খুব রাগ নিয়ে, খুব ফিউরি নিয়ে তার দিকে, আমার ওয়াইফের দিকে তাকিয়ে থাকে, যেভাবে বিড়ালটা রেগে গিয়ে গড় করে ওরকম করে গড় করছিল। তো দ্যাট টাইম মাই ওয়াইফ ওয়াজ প্যানিকিং। ফার্স্ট অফ অল, ও শুরুতে পাত্তা দেয় নাই যে ওর অপোজিট রুমটাতে, হন্টেড রুমটার সামনে কোনো একটা মুভমেন্ট, সেটাকে পাত্তা দেয় নাই। উইদিন ফিউ সেকেন্ডস ওর পায়ের নিচে একটা বিড়াল চাপ খায়, এবং বিড়ালটা ওর দিকে তাকিয়ে থাকে। রাতের একটা ওইরকম একটা মুভমেন্ট, 1:32 অ্যারাউন্ড ওই টাইমটাতে একটু ভয় পেয়ে যায়। কারণ স্টোরি তো আছে, ওই হোস্টেলে অনেক স্টোরি, মালয়েশিয়ার প্রত্যেকটা মনে হয় হোস্টেলে মনে হয় অনেক স্টোরি আছে। তো সে অনেক ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। আতঙ্কিত হয়ে কি হঠাৎ করে সে কি মনে করে জানি সেই রুমটার দিকে আবার তাকালো। বিড়ালটা তো তার সামনে ছিল, ওদিকে রাগ করে তাকিয়ে আছে, বাট ও কয়েক সেকেন্ডের মধ্যে সে আবার ওই রুমটার দিকে তাকালো। অ্যান্ড দেন যেটা দেখে, সেটার জন্য সে কোনো দিন প্রস্তুত ছিল না। দুনিয়াতে কেউই ওটা দেখার জন্য প্রস্তুত থাকবে না। সে দেখে যে ওই রুমটার সামনে থেকে, এক্স্যাক্টলি একদম সোজা আর কি, ওই রুমটার সামনে থেকে কিছু একটা ফ্লোট করে ওর দিকে এগিয়ে আসছে। ওটা একটা অবয়ব। তো আমার ওয়াইফ যেন আমাকে তখন বললো যে সেটা একটা সাদা, একটা কাইন্ড অফ ট্রান্সপারেন্ট, একটা সি থ্রু করা যায় এরকম একটা অবজেক্ট মানুষের শেপে ফ্লোট করে তার রুমের দিকে, তার দিকে ফ্লোট করে ভেসে আসছে, এগিয়ে আসছে। এবার তো তার তো ভেতরের সব হিম হয়ে গেছে, তার রক্তহীন হয়ে গেছে। সে প্রচন্ড ভয় পেয়ে গেল, প্রচন্ড আতঙ্কিত হয়ে গেল। এবং সবচেয়ে ভয়ের ব্যাপারটা যেটা, সে আমাকে যেটা বললো যে ওই শেপটা দেখতে ক্যাসপারের মতো ট্রান্সপারেন্ট একটা হোয়াইটিশ একটা অবজেক্ট, যেটা থেকে সি থ্রু করা যায়, কিন্তু খুব বিচ্ছিরি বিদঘুট একটা চেহারা। সে অন্ধকার খুব বেশি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল না, বাট যে যতটুকু দেখে বুঝলো যে আমরা ভূতের সিনেমাগুলোতে খুব বিচ্ছিরি যেরকম চেহারাগুলো দেখি ভূতের, সামথিং লাইক দ্যাট, খুবই আনইউজুয়াল একটা চেহারা ওর দিকে এগিয়ে আসছে। অলমোস্ট মাঠ ক্রস করে, হাফওয়ে ক্রস করে ফেলেছে মাঠটা, আর হাফওয়ে ক্রস করলে তার রুমের সামনে চলে আসবে। এবার তো সে তো অনেক বেশি ভয় পেয়ে গেল।
সে সাথে সাথে আবার বিড়ালটার দিকে তাকালো। এগুলো সব ঘটছে ধরেন কয়েক মিনিটের ব্যবধানে। আমি ডিসক্রাইব করছি দেখে মনে হচ্ছে অনেক লেংদি, বাট আসলে এগুলো সবগুলোই কয়েকটা মিলি সেকেন্ডের মধ্যেই এই দৃষ্টিগুলো, এই অবজেক্ট গুলো দৃশ্যমান হচ্ছিল। সে সাথে সাথে আবার করিডোরের দিকে তাকালো, দেখলো বিড়ালটা নেই মানে তো কোথাও নেই, লাইক কোনো চিহ্ন নেই বিড়ালের, নাই। দেন ওর তো অলমোস্ট স্ট্রোক করে ফেলার মতো অবস্থা, ওর আর সাহস নাই, নড়ার শক্তি নাই। বাট সে সমস্ত শক্তি জোগাড় করে যে দোয়া কালাম ওর মনে আছে, ওর কিছু একটা পরে সে একটা একদম দৌড়ে সে তার রুমে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে তার রুমে তো আগে থেকে আলো জ্বলছিল, সে সাথে সাথে তার রিডিং ল্যাম্প গুলো জ্বালিয়ে দিল, তার রুমমেটের রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে দিল। মানে তারা দুজন থাকতো রুমে। ওর রুমমেট ওই সময় চাইনিজ নিউ ইয়ারের জন্য তার গ্রামের বাড়িতে গেছিল, মেয়েটা মালয়েশিয়ান ছিল। তো ওর রুমমেটের রিডিং ল্যাম্পটাও জ্বালিয়ে দিল, মোটামুটি যত বেশি আলো ফকফকা করে রাখা যায় যাতে সে কম ভয় পায়। আর দেন ও হচ্ছে ওই হোস্টেলে ওর আশেপাশের যে বান্ধবীরা থাকে অন্যান্য রুমে, সে ওদেরকে কল করার ট্রাই করতে থাকলো। সে সবাইকে কল দিচ্ছে কিন্তু কেউ কল ধরছে না। আর এর মাঝখানে যেটা হলো যে উইদিন কাপল অফ মিনিট ও কাপল অফ সেকেন্ডস ওর রুমের দরজাটার মধ্যে খুব জোরে জোরে আঘাত করা হচ্ছে, খুব জোরে জোরে শব্দ করে বাড়ি দেওয়া হচ্ছে। আমরা যেরকম প্রচন্ড ফিউরি, প্রচন্ড এগ্রেশন নিয়ে যদি আমরা কোনোটা দরজায় লাথি দেই বা আঘাত করি বা ঘুষি দেই খোলার জন্য, কাইন্ড অফ ওরকম কনসিস্টেন্টলি কেউ দরজা ধাক্কা দিচ্ছে, বাড়ি দিচ্ছে, এরকম একটা শব্দ হচ্ছে। দরজাটা কাঁপছে পর্যন্ত। তো সে তো ভয়ে আতঙ্কে শেষ, একদম অবস্থা খারাপ। মিন টাইম ওর ফ্রেন্ডদেরকেও ফোন করছে, কেউ ফোন ধরছিল না। আর সে কি করবে বুঝতে না পেরে সে সাথে সাথে করে তার ফোন থেকে মানে ইউটিউবে গিয়ে আয়াতুল কুরসি ছেড়ে দিয়ে খুব জোরে শব্দ করে ছেড়ে দিল। দেন সে যখন ছেড়ে দিল ইনস্ট্যান্টলি মানে ওর মাথায় যেটা আসলো সেটা হচ্ছে হয়তো যে যেহেতু এটা একটা স্ট্রং, আমাদের মুসলমানদের জন্য আয়াতুল কুরসি খুব একটা স্ট্রং একটা বিষয়, যেটা আমরা এরকম বিপদে পড়লে শুনি বা পড়ি যাদের মুখস্থ আছে। তো সে খুব জোরে শব্দ করে ছেড়ে দিল যেন ওই অপশক্তিটা যেন তার থেকে দূরে থাকে। সে যে টাইমটাতে সেটা ছেড়ে দিল, ইনস্ট্যান্টলি ওই দরজা ধাক্কানোটা বন্ধ হয়ে গেল। ইট ওয়াজ এ রিলিফ। আর সে তো তাও আতঙ্ক, ভয়ে, কান্নাকাটি, সে কি করবে সে কিছুই জানে না। লাইক শি ওয়াজ ফিলিং রিয়েলি রিয়েলি হেল্পলেস ওই মোমেন্টে। তার রুমমেট পর্যন্ত নাই। ইনফ্যাক্ট ওর আশেপাশের যে কয়েকটা রুম, ওই রুমের মধ্যেও খুব বেশি মানুষজন না, হয়তো 2-1 আছে বা কার আছে সে নিজেও জানে না, কারণ সবাই ওই যে চাইনিজ নিউ ইয়ারের জন্য ছুটিতে যাচ্ছে এরকম। তো এই যখন ওর ফোন আয়াতুল কুরসি চলতেছে বা ওর রুমের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছে, ভয় পাচ্ছে, কানাকাটি করছে, ওই মোমেন্টটাতে ও এতক্ষণ একটু আগে যাদেরকে ফোন করছিল তাদের মধ্যে থেকে ওর একটা বান্ধবী ওকে ফোন ব্যাক করে যে ওই হোস্টেলের একদম দূরের একটা ব্লকে থাকে, বা মনে হয় ওই হোস্টেল একদম দূরের কোনো ব্লক, এরকম কিছু একটা একটু ডিস্টেন্সে থাকে। তো ও ফোন ব্যাক করার পরে তখন আমার ওয়াইফ তাকে সবকিছু যতটা দ্রুত পারা যায় সব ভয়ে ভয়ে কান্নাকাটি করে মানে সবকিছু যত ফাস্ট বলা যায় সব বলার পরে বললো যে মানে শি নিডস হেল্প, এবং ও বললো যে কাউকে নিয়ে এসে যেন ওকে যেন উদ্ধার করা হয়, কারণ সে রুম থেকে বেরোতে পারছে না। তো যে টাইমটাতে ওর বান্ধবী ফোন করে ওকে, ওই টাইমটাতে তো ওর সুরাটা তো বন্ধ হয়ে যায়। ওর ফোনের সুরাটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তার রুমের দরজাতে আবার আঘাত পড়তে শুরু করে। এবং এবার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এবার নতুন কিছু অ্যাড হয় ওই আঘাতের সাথে। এবার কেউ একজন খুব করুণ সুরে, একদম খুব একটা স্যাড একটা টোনে খুব করে কান্না করে তার নাম ধরে ডাকছে। মনে হচ্ছে কেউ খুব ব্যথায় কাতরে তার নাম ধরে ডাকছে। সে তো আরো বেশি ভয় পেয়ে গেল। ইনস্ট্যান্টলি সে তার ফোন থেকে আবার সেই ইউটিউবে ঢুকে সুরাটা ছেড়ে দেওয়ার সাথে সাথে একটু আবার ওটা কমে গেল। নো ওয়ান ওয়াজ ব্যাঙ্গিং দ্য ডোর এনিমোর।
মিন টাইম ওর যে রুমমেটরা ছিল ওরাও আসতেছে। এখন ওদের আসতে যে সময়টা লাগে, ওরা একটু দূরের ব্লকে ছিল দেখে, তো ওদের আসতে ধরেন গিভ অর টেক হয়তো 7-8 মিনিট লাগবে এরকম। ওই ওদের আসার ওই মুমেন্টটার যে ডিফারেন্সটা, ওই মুমেন্টে আমারও এক্সাম শেষ হয়েছে। আমার এখানে তখন দিন ছিল, ওর ওখানে রাত ছিল। আমার এক্সাম শেষ হয়েছে, আমি এক্সাম শেষ হলো, আমি জানি ও তো বাসায় আছে, রুমে আছে। তো আমি ওকে ফোন দিলাম, ভিডিও কল। আমি ওকে ভিডিও কল দিলাম হোয়াটসঅ্যাপে। আমি দেখি ওর রুমের মধ্যে অনেক আলো। আমি বললাম যে কি ব্যাপার, সব এত রাতে সবকিছু এভাবে জ্বালিয়ে রাখছো কেন? তুমি কি ঘুমানোর প্ল্যান করছো নাকি কি তুমি ঘুমাবো না? তো সে বললো যে সে আমাকে খুব ব্রিফলি বললো যে এই সিচুয়েশন এসব হয়েছে ওর সাথে, যত দ্রুত পারা যায় সে আমাকে ব্রিফ করলো। ও আমাকে ব্রিফ করতে করতে যেটা হলো, হঠাৎ করে আমি ভিডিও কলে ছিলাম হোয়াটসঅ্যাপে। তো আমাদের যে ভিডিও কলের যে স্ক্রিনটা, এটা হঠাৎ করে নাইট ভিশনের মতো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়। এমন না যে আমরা কেউ নাইট ভিশন অন করেছে, আই ডোন্ট নো আইফোনে কি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কি নাইট ভিশন অন করা যায় কিনা, আই হ্যাভ নো আইডিয়া। আমি করি নাই ইন্টেনশনালি, ওর তো করার প্রশ্নই আসে না। কিন্তু অল অফ এ সাডেন আমাদের ভিডিও কলের স্ক্রিনটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়। আমি তাকে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখছি ফোনে, সে আমাকে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখছে ফোনে। ইনফ্যাক্ট আমি যখন এই কথাটা বলছি, আই ক্যান ইজিলি রিকল দ্য সেম টাইম, সেম সিচুয়েশন। এভরি টাইম আই রিকল দ্যাট, আই গেট দ্য সেম ওল্ড গুজবাম্প। এটা একটা দৃশ্য ছিল আমার জন্য। দেন ও তো আরো বেশি ভয় পেয়ে যায়। ও চিৎকার করছে যে তুমি কেন সাদা কালো হয়ে গেলা, তুমি কেন সাদা কালো হয়ে গেলা, আমার ফোনে ঢুকে গেছে এটা, আমার ফোনে ঢুকে গেছে এটা, এসব বলে সে চিৎকার করছে। আমি বললাম যে কাম ডাউন, কিছু একটা হয়েছে, হয়তো একটা গ্লিচ, হয়তো ফোনের সমস্যা, কোনো না কিছু একটা হয়েছে, তুই প্যানিক করার কিছু নাই, কাম ডাউন। আমি ওকে সব কথা বলছিলাম, বিকজ এট দ্য সেম টাইম আই ওয়াজ অলসো টেরিফাইড। আমি কেন টেরিফাইড ছিলাম? কারণ আমার এখানে দিনের বেলা সাদা কালো হওয়ার কোনো প্রশ্নই আসে না, নাইট ভিশন অন হওয়ার কোনো কারণই নেই, বা আমি নিজে ইন্টেনশনালি করে নেই, সেও করে নাই। আর তার চাইতে বড় কথা, আমি দেখতে পাচ্ছি তার চোখগুলো একদম টকটকে লাল, টকটকে লাল অ্যাজ ইন চোখ উঠার পরে খুব ভয়ঙ্কর রকম লাল হয়ে যায় না চোখগুলো, এরকম লাল। তার সবকিছু সাদা কালো, তার চুল, চেহারা, তার মুখ, তার সবকিছু সাদা কালো দেখাচ্ছে, শুধুমাত্র তার চোখগুলো লাল। আমি ভয়ে আমার তখন গায়ের সবগুলো লোম দাঁড়িয়ে যায়, কিন্তু আমি ওকে বুঝতে দিতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছি যে ও যেন একটু সাহস পায়। আমাকে বলছে যে দেখো, ওদের যে রেসিডেন্সিয়াল টিচার থাকে হোস্টেলে, ওদের প্রক্টর বা যে থাকে হোস্টেলে, একটা টিচার থাকে, রেসিডেন্সিয়াল টিচার, মেয়েদের দেখাশোনা করার জন্য। তো আমি বললাম যে দেখো, তোমাদের সুপারভাইজার আসছে, হোস্টেল সুপারভাইজার আসছে, একটু ওয়েট করো, আমি ফোনে আছি, টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই, আমি হিয়ার। আমি ওকে সব কথা বলছি, সে কান্না করছে। তার I was feeling that was not her. I mean, আমি জানি না স্ক্রিন আমি কাকে দেখছিলাম। I don't think it was her. এবং I don't think she was also looking at the same me. কারণ সে বলছে তোমার চোখগুলো এখানে ভয়ঙ্কর লাল দেখাচ্ছে। That means আমি ওকে যেভাবে দেখছি, ও আমাকে সেম টু সেম দেখছে। আমার চোখ লাল, বাকি সবকিছু সাদা কালো। আমার তো প্যানিক হচ্ছিল দিনের বেলা। আমার আশেপাশে আমার ক্লাসমেটস, আমার সবাই, এত লোকজন আশেপাশে, একটু দূরে যারা একটু আশেপাশে সারাউন্ডিংস, ওর কথা চিন্তা করে I feel so bad for her, poor thing. Then ওর অলমোস্ট সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, বা এরকম, ও ফোনের দিকে তাকাতে পারছে না, আবার ফোন কাটতে পারছে না, বিকজ আমি ফোন আছে, একটা সাহসের ব্যাপার। আলহামদুলিল্লাহ ওর এসবের মাঝখানে, ওই সময়টার মধ্যে ওর বান্ধবীটা, হোস্টেল সুপারভাইজার প্লাস যে যারা মেট থাকে হোস্টেলে, ওদেরকে নিয়ে আরো দু একজনকে নিয়ে ওর রুমে আসে। রুমে এসে দরজা নক করে ওকে ডাকতে থাকে। তো ফার্স্টে ভয় পাচ্ছিল, মনে হচ্ছিল সেম জিনিসটা আবার হয়তো নক করছে, আবার হয়তো ডিস্টার্ব করছে এরকম। তো পরে যখন ওরা আবার ফোনও দিচ্ছে, দেন ও রিয়েলাইজ করলো যে আচ্ছা ঠিক আছে, না ওরা আসছে, আমাকে বললো যে ওরা আসছে। বললাম যে ওকে ফাইন, ইউ আর ইন সেফ হ্যান্ডস নাও, ভয়ের কিছু নেই। দেন ওরা ওকে স্কোর করে নিয়ে গেল
স্কট করে নিয়ে যাওয়ার পরে ওকে বলা হলো যে তুমি ফর টুনাইট তুমি তোমার ফ্রেন্ডের সাথে থাকো, তোমার বান্ধবীর সাথে থাকো। আর ওর বান্ধবীর যে রুমটা ছিল ধরেন 5-6 জন মেয়ে থাকে, এরকম একটু বড় রুম, এই বাঙ্ক বেড গুলা দেয়া। তো ওরকম রুম ও ভাবলো আচ্ছা ঠিক আছে, ওগুলো তো কি বলে ওখানে রুম গুলো তো অনেকগুলো মানুষ থাকে, বাঙ্ক বেড, তো অ্যাটলিস্ট লোকজন থাকলে হয়তো এই জিনিসগুলো আমাকে কোনো ডিস্টার্ব করবে না। দেন সে বান্ধবীর সাথে গেল। তো বান্ধবীর সাথে গেল, ভয় পাচ্ছিল, কান্নাকাটি করছিল, এইসব সিচুয়েশন মাঝখানে আমার সাথে কথা বললো, ও প্যারেন্টসদেরকে বললো, ওরাও ভয় পাচ্ছে। দেন এসব করতে করতে ওর ওখানে তখন রাতের 3:30-4টা বেজে যায়, 3:30টার মতো বেজে যায়। তারপরে সে ঘুমাতে চলে গেল। আমি আমার ক্লাসে ব্যাক করলাম, আমার যে কাজ ছিল কাজে ব্যাক করলাম, মনে না ক্লাস ছিল আমার, আমি আমার রেগুলার রুটিনে ব্যাক করলাম। তো ব্যাক করার পরে আচ্ছা ঠিক আছে ও শুয়ে পড়লো। ওই ঘটনাগুলো এইখানেই শেষ হয়ে গেলেও মানে বিষয়গুলো সমাধান হয়ে যেত, বা সেগুলো সলভ হয়ে যেত। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে সে তার চোখ লেগে আসে, সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে তার মনে হলো যে ওই রুমটাতে অনেকগুলো কুয়াশা, অনেক কুয়াশা। এখন সে কি তখন ঘুমিয়ে গিয়েছিল অলরেডি, মানে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখছিল, নাকি সে কি আসলে জেগে থেকে দেখছিল, সে সেটা রিকল করতে পারে নাই, সে এখনো সেটা রিকল করতে পারে না। তো তার মনে হলো যে অনেকগুলো কুয়াশা, একটা ভ্যাপসা গন্ধ রুমের মধ্যে। সে একটু মাথা ঘুরিয়ে দেখে যে আশেপাশে তার রুমে কেউ নাই বলতে সে যে রুমে শুয়েছে তার বান্ধবীর রুমে, ওই রুমটাও ওর কাছে ফ্যামিলিয়ার মনে হচ্ছে না। ওইখানে কোনো বেডস নাই, ওখানে কোনো লোকজন নাই, কিচ্ছু নাই। সে একলা একটা রুমে সেন্ট্রালে শুয়ে আছে একটা বেডের মধ্যে, এবং চারপাশে কুয়াশা। হতে পারে সে তার স্লিপ প্যারালাইসিস হচ্ছিল বা কিছু একটা এরকম, বাট শি ওয়াজ প্যানিকিং, শি ওয়াজ ইন আ সিচুয়েশন। অ্যান্ড দেন ওর মনে হলো যে ওর রুমের ঠিক ওর ফেসের ঠিক পাশে কেউ একজন হাঁটু গেড়ে বসে আছে। ওর বিছানায় শুয়ে আছে, ওর ফেসের ঠিক পাশে কেউ একজন হাঁটু গেড়ে বসে আছে। ও জাস্ট একটু মাথা ঘুরিয়ে দেখে যে বিইংটা ফ্লোট করে ওর দিকে এগিয়ে আসছিল ওই হন্টেড রুমটা থেকে, ওই বিইংটা ওর মাথার কয়েক ইঞ্চি দূরে, ওর মুখের কয়েক ইঞ্চি দূরে হাঁটু গেড়ে বসে ওর দিকে তাকিয়ে আছে এবং খুব বিচ্ছিরি ভাবে হাসছে। ও আর পারেনি, ও এতক্ষণ পর্যন্ত খুবই স্ট্রং একটা মেয়ে, কিন্তু এই সারা রাতের যুদ্ধের পরে ওই মুভমেন্টটাতে সে ধরে রাখতে পারেনি। সে আনকনসিয়াস হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। এখন সে জ্ঞান হারিয়ে ফেলে। সকালবেলা ওর বান্ধবীরা সবাই ক্লাসে যাওয়ার জন্য বা রেগুলার রুটিন লাইফে ব্যাক করার জন্য সবাই রেডি হচ্ছে, কিন্তু দেখে যে ও ঘুম থেকে উঠছে না, সে নড়াচড়াও করছে না, এবং তার চোখ বন্ধ, কিন্তু হালকা করে তার অনেক সময় হয় না যে চোখ পুরোপুরি বন্ধ হয় না, কিন্তু হালকা আধা খোলা রেখে আমরা ঘুমাই, বা এরকম কিছু কিছু মানুষের ক্ষেত্রে ঘটে, এরকম করে হালকা খোলা রেখে ওর মুখটা হা হয়ে আছে। মানে ওর বান্ধবীর কাছে মনে হয়েছে যে ওটা ওটা একটা ন্যাচারাল ওয়ে অফ স্লিপিং না। দেন সে ওকে ডাকতে আসে যে মানে ক্লাস আছে কিনা বা চেক করার জন্য, যে আমরা চলে যাচ্ছি বা কিছু একটা ইনফর্ম করার জন্য ওকে ডাকতে আসে যে উঠো। কিন্তু আমার ওয়াইফ তখন উঠে না, সে উঠে না। তাকে ধাক্কানো হয়, তাকে তুলে বসিয়ে দেওয়া হয়, সে তাও তার ঘুম ভাঙছেই না লিটারালি। তো এই সিচুয়েশনে এরা তো আরো ভয় পেয়ে যায়, মেয়েদের ভয় আতঙ্কের সাথে তো কান্নাকাটি শুরু হয়ে যায়। একটা খুবই একটা সিচুয়েশন হয়ে গেল ওই ব্লকটা তো ওই মুহূর্তে। তো সাথে সাথে আবার হোস্টেল সুপারভাইজারকে জানানো হলো। তো দিনের বেলা যে হোস্টেল সুপারভাইজার থাকেন তিনি অনেক ধার্মিক একজন মানুষ, সবসময় মালয়েশিয়ানরা নর্মালি এমনি ধার্মিক হয় আমাদের দেশের মানুষের মতোই। তো উনি এসে তো ওর কানে কানে অনেকগুলো দোয়া সূরা পড়তে থাকলেন। পড়তে একটা সময়ে আমার ওয়াইফের জ্ঞান ফিরে আসে, এবং জ্ঞান ফিরে আসার পরে সে পরে আমাকে যেটা বললো যে ও শুধু একটা লাইন ওর মনে হয়েছে যে সে তার ঘুমের মধ্যে কেউ তাকে বললো যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং এটা শোনার
পরে সে ঘুম থেকে উঠেছে। কিন্তু ওই হোস্টেল সুপারভাইজার নাকি অনেকক্ষণ ধরে 20-30 মিনিট ধরে নাকি সব দোয়া পড়েই যাচ্ছে। ওকে এবার ধাক্কা দিচ্ছে, মাথায় হাত বোলাচ্ছে, তুলে দিচ্ছে, কিন্তু সে উঠছে না, এই অবস্থা। তো বাট ও পরে যেটা বললো যে ওই একটা লাইন তার মাথার মধ্যে ঘুরছিল, দেন ওর মনে হলো যে সে উঠে যেতে হবে, দেন সে উঠে গেল। তো এই ঘটনার এতটাই ট্রমা তাকে দিয়েছিল যে সে অনেকদিন পর্যন্ত প্রত্যেকটা ঘটনা আমি যেভাবে গুছিয়ে বললাম সেভাবে গুছিয়ে মনে পর্যন্ত করতে পারছিল না। অনেকদিন সময় লেগেছে তাকে ওখান থেকে রিকভার করতে, ওই মেন্টাল স্টেট থেকে রিকভার করতে। তার ওই দিনই তার বাবা আসেন, এসে তাকে বাংলাদেশে নিয়ে যান। নিয়ে গিয়ে তাকে সাইকিয়াট্রিক দেখানো হয়, হুজুর দেখানো হয়, অনেক কিছু করা হয়, অনেক প্রসেসিং। ও অনেকদিন নাইটমেয়ার, ও সারা রাত ঘুমাতো না ভয়ে, সারাক্ষণ রুমে লাইট জ্বালিয়ে রাখতো, তার আশেপাশে মানুষজন থাকতে হতো। খুব একটা খুব ট্রমাটাইজড একটা সিচুয়েশনে সে অনেক দিন ছিল। আর ফ্যামিলি সাপোর্ট তো ছিল অফকোর্স, কিন্তু তার অনেক দিন লেগেছে ওই ট্রমাটার থেকে রিকভার করতে। অনেক কাউন্সেলিং এর প্রয়োজন হয়েছে, আমাদের রিলিজিয়াস টিচারদের কাছে অনেকবার যাওয়া আসা করতে হয়েছে, আমাদেরকে সাইকিয়াট্রিকদের কাছে যাওয়া আসা করতে হয়েছে, কম্বিনেশন করতে হয়েছে সবকিছু। আলহামদুলিল্লাহ একটা সময় সে রিকভার করে, এবং আলহামদুলিল্লাহ এখন সে অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ এরপর থেকে আর ও কোনো ধরনের সিচুয়েশনই ফেস করে নাই, কোনো কিছুই ফেস করে নাই। কিন্তু যতবারই ও ওই মুভমেন্ট গুলো, এখন আমরা যখন গল্প করে মুভমেন্ট গুলো মাঝে মাঝে বন্ধুদেরকে ডিনার টেবিলে শেয়ার করি বা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করি, কথাগুলো বলি, আমাদের এখনো মানে আমি তো ওরটা জানি না, ওরটাও বলতে পারবে, কিন্তু আমার ওই দৃশ্যের মধ্যে আমার স্মৃতিগুলো আটকে আছে। যে আমি একটা স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, ভিডিও কল, এবং আমি দেখতে পাচ্ছি সাদা কালো একটা ইমেজ আমার ওয়াইফের, এবং তার চোখগুলো প্রচন্ড লাল। তো এই হচ্ছে আমার প্রথম ঘটনা আপনাকে পাঠানো। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে না থাকে আমি ক্ষমা প্রার্থী। আমার কাছে কোনো স্ক্রিপ্ট ছিল না, আমি খুব বেশি ভেবে চিন্তে গল্প বলা শুরু করছি এরকম না। আমার মনে হয়েছে যে যেহেতু আমার অভিজ্ঞতা থেকে বলা, সো খুব বেশি কঠিন হবে না, কিন্তু মনে হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে এভাবে বলাটা একটা বিশাল একটা টাফ ব্যাপার। যারা খুব সুন্দর গুছিয়ে গল্প বলতে পারেন তাদেরকে আমার পক্ষ থেকে সাধুবাদ। এটা একটা হিউজ একটা স্কিল, যেটা আমি আজকে মনে হয়েছে আমার মধ্যে একদমই নেই। সো আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই বিপদের সময় আল্লাহকে স্মরণ করবেন। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. Get with me. Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি, এবং এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে, কারণ এই ঘটনাটি পাঠিয়েছেন সিফাত আলম। তিনি খুব চমৎকার ঘটনা পাঠান, সবসময় তার ঘটনাগুলো একটু অন্যরকমই হয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম, লিখছি চট্টগ্রাম থেকে। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা আমার পরিচিত এক আপু আমার সাথে শেয়ার করেছেন। ঘটনাটি মূলত আপুর বান্ধবীর সাথে ঘটা। আপুর বান্ধবীর নাম মরিয়ম। আমি ঘটনাটি মরিয়ম আপুর ভাষাতেই উপস্থাপন করছি। ঘটনায় যাবার আগে রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি মরিয়ম আপুর ঘটনায়। আমার ঘটনাটি আমি কলেজে পড়া অবস্থায় আমার সাথে ঘটে। আমি নিয়মিত বাকি 8-10টা সাধারণ মেয়েদের মতোই কলেজে যেতাম। বাকি সব মেয়েদের মতোই আমার জীবনটা ছিল সুন্দর, স্বাভাবিক, আর চোখে ছিল ভবিষ্যৎ নিয়ে একরাশ স্বপ্ন। আমার কলেজ আমার বাসা থেকে কিছুটা কাছেই ছিল বিধায় আমি পায়ে হেঁটে কলেজে যেতাম। আমার মহল্লায় আমার কয়েকজন বান্ধবী ছিল যারা আমার সঙ্গেই কলেজে যেত এবং ফিরে আসতো। প্রতিদিনের মতোই একদিন আমরা কলেজ থেকে ক্লাস শেষ করে বাসায় ফিরছি। কলেজ থেকে আসার সময় একটি 3 রাস্তার মোড় পড়তো। সেখানে আমি দূর থেকে একটা ছাগলকে শুয়ে থাকতে দেখি।
তার দিকে নজর পড়তেই আমি খেয়াল করলাম তার মধ্যে কোনো নড়াচড়া নেই। দেখে মনে হচ্ছে সে মৃত, কিন্তু আমি ভাবলাম মানুষ কেন রাস্তার উপর এভাবে মৃত পশুদের ফেলে রাখবে। যদিও আমি নিশ্চিত ছিলাম না ছাগলটি আসলেই মৃত নাকি তার শ্বাস প্রশ্বাস চলছে। আমি নিশ্চিত হওয়ার জন্য ছাগলটির কাছে গেলাম। তার মাথায় হাত দিয়ে আমি কিঞ্চিত নাড়াচাড়া করলাম। তার শরীর নিথরভাবেই পড়ে রইল। আমি তাকে বেশ জোরে একটা ধাক্কা দিলাম। আসলে আমার বরাবরই পশু পাখির জন্য মনে অনেক মায়া কাজ করে। আমার এক বান্ধবী আমাকে এই কাজে বাধা দিল এবং বলল, এখান থেকে চল, কার না কার ছাগল কিভাবে মরে গেছে আমরা জানি না, কোনো জটিল রোগে মরে গিয়ে থাকতে পারে, এর থেকে আমাদেরও রোগ হতে পারে। রাস্তায় পড়ে থাকা মৃত পশু এভাবে হাত দিয়ে ধরা ঠিক না। আমি আমার বান্ধবীর কথা উপেক্ষা করে আরো কিছুটা সময় ছাগলটিকে পরীক্ষা করলাম। আসলে যতক্ষণ পর্যন্ত কারো সাথে কিছু না হবে ততক্ষণ কেউ কারো কথা গ্রাহ্য করে না। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। আমি নিশ্চিত হওয়ার পর ছাগলটাকে সাইডে ফেলে দিয়ে বাড়ি চলে এলাম। সেদিন রাত 12টা-1টা হবে। সারাদিনের ধকল ছেড়ে ফেলবার জন্য আমি বেশ প্রশান্তিতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করেই মনে হলো আমাদের বাসার গলি থেকে অনেকগুলো ছাগলের আওয়াজ আসছে। মনে হচ্ছে যেন অনেকগুলো ছাগল একসাথে ডাকছে। আমি অবাক হয়ে ভাবলাম, আমাদের গলিতে হুট করে এত ছাগল আসবে কোত্থেকে? পরে চিন্তা করলাম হয়তো আশেপাশের বাড়ির কোনো ছাগল তারা কিনে নিয়ে এসেছে, তারাই আওয়াজ করছে। 7-5 না ভেবে আমি আবার ঘুমিয়ে পড়লাম। কিন্তু সারা রাত আমার ঘুম হলো না। বিরক্ত হয়ে আমি কানের ওপর বালিশ দিয়ে কোনো রকমের রাতটা পার করলাম। সকালে যখন ঘুম ভাঙল তখন আমার শরীর কেন জানি না একটা অস্বস্তিতে ভরে গেছে। আমার গা বেশ গরম ছিল এবং মনে হচ্ছিল আমার জ্বর এসেছে। আমি সেদিন আর কলেজে গেলাম না। আম্মু আমাকে আরাম করতে বললেন। আমি এখানে কিছু তথ্য দিতে চাই যা হয়তো আমার ঘটনার শুরুতে দেওয়া উচিত ছিল। আমার পরিবার বলতে আমার মা আর আমি। বাবার সাথে মায়ের ডিভোর্স হয়ে গেছে এই ঘটনার প্রায় 2 বছর আগে। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং তিনি তার দ্বিতীয় স্ত্রীর সাথে অন্য শহরে থাকেন। যাই হোক, দুপুরে খাবার খেয়ে আমি টিভি রুমে বসে টিভি দেখতে লাগলাম। হঠাৎ করেই আবার আমি সেই ছাগলের আওয়াজ শুনতে পেলাম। বাড়িতে তখন আমি একা। আমার মা একজন কলেজ শিক্ষিকা, তিনি আমার জন্য খাবার রান্না করেই কলেজে চলে গিয়েছেন। কাউকে এই আওয়াজের ব্যাপারে জিজ্ঞাসা করব তার কোনো উপায় নেই। আমি কান পেতে শুনতে চেষ্টা করলাম এই শব্দ কোথা থেকে আসছে। শব্দগুলো অনুসরণ করে কিছু দূর যাবার পর আমার মনে হলো এই শব্দ আমাদের বাড়ির পেছন দিক থেকে আসছে। আমি পেছনের গলিতে গিয়ে শব্দটা কোথা থেকে আসছে তা বোঝার চেষ্টা করলাম, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে আমার কানে এই শব্দটা আসছিল না। তবু আমি কিছুক্ষণ অপেক্ষা করে শব্দটা শোনার চেষ্টা করছিলাম। ভাবছিলাম হয়তো শব্দটা পাশের বাড়ি থেকে আসছে। কিন্তু যখন আমি বাইরে গিয়ে শব্দের উৎস খোঁজার চেষ্টা করলাম তখন শব্দটা বেমালুম গায়েব হয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি মনে মনে ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি। আমি আবার ভেতরে এসে নিজের মতো টিভি দেখতে লাগলাম। হঠাৎ আমার খেয়াল হলো রান্নাঘরে কেউ একজন আছে, কারণ রান্নাঘর থেকে থালা বাসনের ঠন ঠন আওয়াজ আসছিল। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম আম্মু তো রান্না করে কলেজে গেছেন, বাসায় আমি আর আম্মু ছাড়া আর কেউ নেই, তাহলে রান্নাঘরে কি হতে পারে? ধীরে ধীরে থালা বাসনের আওয়াজ বাড়তে লাগলো। দিনের বেলায়ও ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি ভীত অবস্থায় রান্নাঘরের দিকে এগোতে লাগলাম, কিন্তু সেখানে পৌঁছে আমি কাউকে দেখতে পেলাম না। এভাবে সারাটা সময় অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছিল আমার সাথে, আর আমি এসবের মধ্যে কোনো মানেই খুঁজে পাচ্ছিলাম না। কি হচ্ছে কিছু বুঝতে পারছিলাম না। দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। দুপুরের দিকে আমার গায়ে জ্বর এলো। বিকেলের দিকে আম্মু বাসায় ফিরে এলেন। আমার অবস্থা দেখে তিনি ডাক্তার ডেকে আনলেন। ডাক্তার আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। ডাক্তার এসে কিছুটা সময় আমার অবস্থা পর্যবেক্ষণ করে আমাকে ওষুধ দিলেন। এদিকে আমি এভাবে অসুস্থ হয়ে পড়ে রয়েছি, আর অন্যদিকে 5 দিন পর আমার ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষার আগের এক রাতের কথা। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। তখন রাত 8-9টার মতো বাজে। পড়তে পড়তে আমার চোখ লেগে এসেছে। হঠাৎ আমার ঘরে কিছু একটা আওয়াজ শুনে আমার চোখ খুলে গেল। আমি কাঁচা ঘুম থেকে উঠে আমার পেছনের দিকে তাকালাম। আমি দেখলাম আমার পেছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। একজন মানুষ যে আমার রুমের জানালার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
তার চোখগুলো ছিল বেশ বড় বড়, তার মাথায় কোনো চুল ছিল না। তাকে দেখে আমি ভয়ে হাঁপাতে শুরু করলাম। আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না এবং আমি শুধু তার দিকেই মূর্তির মতো ঠাঁই তাকিয়েছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ সে আমার সামনে থেকে গায়েব হয়ে গেল। আমার সামনে থেকে গায়েব হওয়া মাত্রই আমি যেন হুঁশ ফিরে পেলাম এবং চেয়ার থেকে উঠে এক দৌড়ে আম্মুর রুমে চলে গেলাম। আম্মুর রুমে গিয়ে আমি আম্মুকে সবকিছু জানালাম, কিন্তু আমার কথা শুনে আম্মু উল্টো আমাকেই বকাঝকা করতে লাগলেন। আম্মু বললেন, তুমি সারাদিন টিভিতে সমস্ত ভূতের প্রোগ্রাম দেখো, এই জন্যই সেই একই জিনিস তোমার স্বপ্নে এসে তোমাকে ভয় দেখায়। আমি তাকে বললাম, আমি আমার রুমে আসলেই একজন মানুষকে দেখেছি, কিন্তু আম্মু কিছুতেই আমার কথায় কর্ণপাত করলেন না। তিনি শুধু বললেন, আমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছি। আমার জন্য আম্মুর এই আচরণ আসলে খুবই হতাশাজনক ব্যাপার ছিল। এরপর কিছুদিন এসব চলতে চলতেই কেটে যায়। তখনও আমার সাথে বাড়িতে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে। আম্মুকে অনেকবার এসব স্বপ্নের কথা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি আমার কথা একদমই সিরিয়াসলি নিচ্ছিলেন না। কিছুদিন পর পরীক্ষা দিয়ে আমি বাড়ি ফিরছিলাম। আমার শরীর তেমন ভালো ছিল না। আমার বান্ধবীরা কলেজে পরীক্ষা দেবার পর প্রশ্ন উত্তর মেলাতে ব্যস্ত হয়ে পড়ে। আমার শরীর ভালো না থাকায় আমি একাই বাড়ি ফিরছিলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি দেখলাম রাস্তার ঠিক মাঝখানে সেই দিনের মতো আজও একটি কালো ছাগল মরে পড়ে আছে। এবার আমি তাকে দেখে বেশ ভালো রকমের ভয় পাই, বিধায় তাকে হাত দিয়ে স্পর্শ করিনি। সে রাস্তা দিয়ে না গিয়ে আমি অন্য গলিতে ঢুকে পড়ি। সেখান দিয়ে আমার বাসা যাওয়া যায়। এই গলির ভেতর দিয়ে যাবার সময় আমি আরো ভয়ঙ্কর কিছু দেখি। আমি দেখি এক মহিলা মৃত অবস্থায় গলির এক কোণে পড়ে আছে। তাকে দেখে আমার প্রচন্ড ভয় লাগে। আমি আমার জায়গায় দাঁড়িয়ে কাঁদতে শুরু করি। না, সেই কান্না শিশু বাচ্চাদের মতো ছিল না। আমি ভয়ে কান্না করছিলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আবার আমি সেই গলি দিয়ে না গিয়ে অন্য গলিতে ঢুকি। এইভাবে আমি 3টা গলি পার হলাম, কিন্তু প্রতি গলিতেই আমি সেই মহিলা নয়তো সেই মৃত ছাগলটিকে দেখতে পেলাম। আমি এরপর চোখ বন্ধ করে বাড়ির দিকে দৌড় লাগালাম। কতক্ষণ কিভাবে কোন দিকে দৌড়িয়েছি আমি জানি না। চোখ খুলে দেখি আমি বাড়িতে পৌঁছে গিয়েছি। আম্মু ভেতর থেকে আমাকে দেখে ভয় পেয়ে গেলেন এবং নামাজ বাদ দিয়ে তিনি দৌড়ে আমার দিকে এলেন। তিনি ভাবলেন হয়তো কোনো বদমাশ ছেলে আমার পেছনে লেগেছে, কেননা আমি বারবার পেছন ফিরে তাকাচ্ছিলাম। ভিতরে এসে আমি সোফায় শুয়ে পড়লাম। আম্মু আমাকে পানি এনে দিলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন সব ঠিক আছে কিনা। তখন আমি আম্মুকে পুরো ঘটনা খুলে বললাম। আমার কথা এবার আর আম্মু ফেলতে পারলেন না। তিনি বিশ্বাস করলেন আসলেই হয়তো আমার সাথে খারাপ কিছু ঘটেছে। আমি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, কারণ আজ আম্মু কলেজ থেকে ছুটি নিয়েছিলেন এবং বাড়িতেই ছিলেন। কলেজ থেকে ফিরে না এলে সাধারণত আমাকে একাই থাকতে হয়। আজ আম্মু না থাকলে আমার কি হতো আল্লাহ জানে। আম্মুকে দেখেই আমার দেহে আমি প্রাণ ফিরে পেয়েছিলাম এবং আম্মু সোফায় আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি সেখানেই ঘুমিয়ে পড়লাম আর মারাত্মক এক বাজে স্বপ্ন দেখে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলাম। আম্মু আমার পাশেই ছিলেন। আমি তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। আম্মু কি হয়েছে জিজ্ঞাসা করলে আমি আম্মুকে শুধু আমার স্বপ্নের কথা জানালাম। আমি দেখলাম আমার আশেপাশে অনেক মানুষ, যাদের শরীর তো মানুষের মতো কিন্তু মাথাটা ছাগলের। তারা সবাই আমার উপর আক্রমণ করতে আমার দিকে তেড়ে আসছে। আমার দিকে এগোতে এগোতে তাদের চেহারা আরো বিভৎস হয়ে যায়। তাদের গলা থেকে ক্রমাগত তাজা রক্ত বের হচ্ছিল। দেখে মনে হচ্ছিল কেউ তাদের মাথা কেটে সেলাই করে সেই স্থানে ছাগলের মাথা বসিয়ে দিয়েছে। আমি আম্মুকে স্বপ্নের কথা বলার পরও আবার কাঁদতে শুরু করলাম। আমি আম্মুকে অনুরোধ করেছিলাম, আম্মু আমাকে আল্লাহর ওয়াস্তে এই সমস্যা থেকে মুক্তি দাও। সেদিন রাতে আম্মু আমার রুমেই ঘুমালেন। পরদিন আমার পরীক্ষা ছিল। আমার শরীর ভালো ছিল না এবং আমি সেই কারণে পরীক্ষা দিতে পারিনি। আমাকে পরীক্ষায় অনুপস্থিত দেখে আমার কয়েকজন বান্ধবী আমাকে দেখতে এলো। আমার অবস্থা দেখে তারা জিজ্ঞেস করলো, কিরে মরিয়ম, তুই আজ পরীক্ষা দিতে এলি না যে? তোকে এরকম শুকনো শুকনো লাগছে কেন? কি হয়েছে? আমি তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বললাম। আমার এক বান্ধবী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোকে আমি সেদিনই বলেছিলাম রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস হাত দিস না, স্পেশালি মৃত কোনো জানোয়ার। এই কথাটা তোকে আমি এমনি এমনি বলিনি। আমার এক চাচা 3 রাস্তার মোড়ে পড়ে থাকা একটা লেবু হাত দিয়ে ধরেছিলেন। এরপর থেকেই তিনি সবার থেকে আলাদা হতে শুরু করেন। তার জীবনটা যেন কোথায় গিয়ে আটকে যায়। শেষমেশ তিনি মারা যান।
তাকে অনেক কবিরাজ, হুজুর, পীর ফকির দেখানো হয়েছিল, কিন্তু সবাই বলেছিল রাস্তায় সেই লেবুকেও জাদু করে রাখা হয়েছিল। সেই জাদুতে আমার চাচা আক্রান্ত হন এবং মারা যান। তার শরীরে খারাপ কিছুর অস্তিত্ব ছিল। আমি তার কাছে জানতে চাইলাম আসলে তার শরীরে কিসের উপস্থিতি ছিল। তখন আমার বান্ধবী বলল, শয়তান। তার শরীর শয়তানের কবজায় ছিল। চাচা কাউকে চিনতে পারতেন না, বেশিরভাগ সময় এমনই ঘটত। আর যখন চিনতে পারতেন তখন শুধু কান্না করতেন আর বলতেন, আমাকে বাঁচাও, ওরা আমাকে নিয়ে যাবে। আর আচার আচরণ একেবারেই পাল্টে যায়। মনে হচ্ছিল সে আর আগের ব্যক্তি নয়, দুজন আলাদা কোনো ব্যক্তি। এসবের পেছনে কালো জাদুকরদের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তারা লেবু বা মৃত পশুর ওপর জাদু করে এবং সেসব রাস্তায় ফেলে রাখে যাতে শিকার ধরতে পারে। ঠিক যেভাবে বড়শির আগায় টোপ লাগিয়ে মাছ ধরা হয়। আর যারা এই জাদু দ্বারা আক্রান্ত হয় তাদের জীবন সেই জাদুকরের হাতেই জিম্মি। আমার বান্ধবীর কথা শুনে আমারও মনে পড়ে গেল সেই মৃত ছাগল স্পর্শ করার কথা। ওইসব না বললে হয়তো আমি পুরো বিষয়টি বেমালুম ভুলেই যেতাম। অন্যদিকে আমার বান্ধবী যা বলল তা শুনে ভয়ে আমার শরীর থেকে আত্মা বের হয়ে যাওয়ার দশা। তাহলে কি আমার জীবনটাও কোনো জাদুকরের হাতে চলে গিয়েছে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। হিতাহিত জ্ঞান হয়তো আমি হারিয়ে ফেলেছিলাম। আমার কানে বারবার আমার বান্ধবীর কথাগুলো বাজছিল। আমার বিশ্বাস ছিল সত্যি আমার সাথে তার চাচার মতোই কিছু একটা ঘটেছে। আমি কখনো গোসল করতে গিয়ে, কখনো পড়তে গিয়ে বা কখনো খেতে গিয়ে আমার চারপাশে ছাগলের আওয়াজ পেতাম। আর এসব কারণে আমার পড়ালেখাও প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পরীক্ষাগুলো খারাপ হচ্ছিল, কারণ আমার পড়ার প্রতি কোনো মনোযোগই ছিল না। প্রতিটি সময় মনে হচ্ছিল কেউ হয়তো আমার উপরে নজর রাখছে। আমার জীবন অন্যের হাতে বন্দী। আমি ভয় পাচ্ছিলাম, প্রচণ্ড ভয়। একদিন দুপুরে আমি খাবার খাচ্ছিলাম, আম্মু কলেজে ছিলেন। হঠাৎ মনে হলো যেন বাড়ির পাশ থেকে অনেকগুলো ছাগলের আওয়াজ আসছে। আমি মনোযোগ দিয়ে সেই আওয়াজ শুনছিলাম। তারপর হঠাৎ দরজার লক খোলার আওয়াজ পেলাম। বাড়ির সব দরজা আপনা আপনি খুলে গেল, কিন্তু বাড়ির দরজা আমি নিজ হাতে ভেতর থেকে বন্ধ করেছিলাম, যা নিজ থেকে খোলা কোনোভাবেই সম্ভব নয়। দরজা খোলার আওয়াজ শুনে আমার হাত থেকে খাবারের প্লেট মেঝেতে পড়ে গেল। এসবের মধ্যেই আমার দিন কেটে যাচ্ছিল। আম্মু আমাকে নিয়ে অনেক চিন্তিত ছিলেন। তিনি আমাকে সাইকিয়াট্রিস্ট দেখান, কিন্তু কোনো লাভ হয় না। না ঘুমাতে ঘুমাতে আমার চোখের নিচে কালি পড়ে যায়। তখন আমাকে দেখে যে কারোরই মনে হতো আমি হয়তো অনেক বছর ধরে অসুস্থ। আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আমাকে নানা ধরনের ওষুধ দিতেন, কিন্তু সেগুলোর কোনো প্রভাব আমার উপরে পড়তো না। বরং দিন দিন আমার অবস্থা আরো খারাপ হয়ে যেত। একদিন আমি নিজের রুমে শুয়েছিলাম। সময়টা সম্ভবত দুপুরের সময়। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। আম্মু কলেজে চলে গিয়েছিলেন। সেই বেচারি আর কতদিনই বা ছুটি নিতে পারেন। অনেকদিন ঘুম না হওয়ায় আমি সেদিন ঘুমিয়ে পড়ি। ঘুমোতে ঘুমোতে আমি অনুভব করলাম যেন আমার কোমরের ওপর অনেক ভারী একটা কিছু পড়েছে এবং আমি বিছানার তোষক ছিঁড়ে তার মধ্যে ঢুকে যাচ্ছি। আমি দেখতে পারছিলাম না আমার ওপরে কে বসে আছে। আমি প্রচণ্ড ব্যথায় উঠে বসি। বসা অবস্থায় অনুভূতিটা এমন ছিল যেন আমার কোমরের ওপরে অনেক ভারী কেউ বসে আছে। আমি খুব অস্বস্তি বোধ করছিলাম। মনে হচ্ছিল যেন আমার শরীর মাটির নিচে চলে যাচ্ছে আর আমার শ্বাস নিতে সমস্যা হচ্ছে। আমি প্রচণ্ড কষ্ট সহ্য করেছিলাম আর উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু যে জিনিসটা আমার ওপর বসেছিল সেটা ক্রমাগত আমার উপর চাপ দিতেই থাকে। হঠাৎ করে আম্মুর গলার আওয়াজ শুনতে পাই। আম্মু কাউকে উদ্দেশ্য করে বললেন, কে তুই? আম্মুর এই কথা শোনার সাথে সাথে সেই চাপটা আমার উপর থেকে সরে গেল। আমি উঠে বসে তাকালাম, দেখলাম পেছনে আম্মু দাঁড়িয়ে আছেন। আম্মুকে দেখে আমি কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলাম। আম্মু আমার মাথায় হাত রেখে আমাকে শান্ত করার চেষ্টা করছিলেন। আমি আম্মুর চেহারায় সে সময় ভয়ানক কিছু প্রত্যক্ষ করার পর কারোর চেহারায় যে ভয়ের ছাপ পড়ে তা স্পষ্ট দেখেছি। আম্মুকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যেন তিনি খুবই অদ্ভুত একটি কিছু দেখেছেন, যার ব্যাপারে তার বিন্দুমাত্র কোনো ধারণাই নেই। আমি আম্মুর গলা ধরা অবস্থায় ক্রমাগত কাঁদছিলাম এবং বলছিলাম, আম্মু, কেউ আমার উপরে বসেছিল, সে আমাকে মারতে চায়, আমাকে বাঁচাও আম্মু, আমাকে বাঁচাও। আমার এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, আমার উপরে দয়া করো আম্মু, দয়া করো। সেদিন আম্মু আমাকে তেমন কিছুই বলেননি, শুধু আমাকে নিজের রুমে নিয়ে গেলেন।
তিনি আমার জন্য খুব চিন্তিত ছিলেন এবং আমার সমস্যা জানার জন্য নানা প্রকার প্রশ্ন করছিলেন। আমার জন্য আম্মুর সহানুভূতি দেখে সেদিন আমিও খুব কেঁদেছিলাম। আমি আম্মুকে প্রতিটি সমস্যার কথা তাৎক্ষণিকভাবে জানিয়েছিলাম, তাই নতুন করে আম্মুকে বলার কিছু ছিল না। আম্মু আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন তিনি কারো সাথে ব্যাপারে কথা বলবেন। তারপর আম্মু তার কলেজের কোনো পরিচিত একজন কলিগের সাথে এই বিষয়ে কথা বলেন। তবে আম্মু কার সাথে এই ব্যাপারে কথা বলেছিলেন তা আমি সঠিক জানি না। আম্মু যার সাথে এই ব্যাপারে কথা বলেন তিনি আম্মুকে একজন ফকিরের কথা বলেন, যিনি কিনা এইসব জাদুটোনা ঘটিত সমস্যাগুলোর ব্যাপারে বিশেষজ্ঞ ছিলেন এবং তিনি নিজেও জাদুর কাজ করতেন। আমরা পরের দিনই সেই ফকিরের কাছে চলে গেলাম। আমরা যখন সেখানে ওনার কাছে পৌঁছালাম তখন আমরা দেখা করার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাদের সময় এলে আমরা তার সাথে দেখা করতে একটি রুমে প্রবেশ করি। আমরা তখনও তাকে আমাদের সমস্যার ব্যাপারে কিছুই বলিনি এবং আম্মুর ভাষ্যমতে আম্মু ও তার কলিগকে আমার সমস্যা নিয়ে কোনো কিছু বলেননি। যখন আমরা ফকিরের ঘরে ঢুকলাম তিনি আমার দিকে তাকালেন এবং সাথে সাথে চোখ দুটো নিচু করে নিলেন। এরপর তিনি আমাকে একটা প্রশ্ন করলেন যা শুনে আমি চমকে উঠলাম। তিনি জানতে চাইলেন, সেই ছাগলের কথা কি তোমার মনে আছে? আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। বললাম, হ্যাঁ, রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম। আমার উত্তর শুনে তিনি এক এক করে সবকিছু নিজেই বললেন যা এতদিন ধরে আমার সাথে ঘটে চলেছে। তিনি জিজ্ঞাসা করতে লাগলেন সেই ছাগলের মাথার মতো মানুষগুলো এখনো আমার স্বপ্নে আসে কিনা। আমি হ্যাঁ সূচক উত্তর দিলাম। প্রথমবার দেখার পর আবারও 2-1 বার তারা আমার স্বপ্নে এসেছে। তখন তিনি জানতে চাইলেন আমি ছাগলের আওয়াজ কখন শুনেছি। আমি উত্তর কি দেব? আমি তার এসব কথা নিয়েই বেশ চিন্তিত হয়ে পড়ছিলাম। কিভাবে তিনি এসব জানলেন? একে একে আমি তাকে তার সব প্রশ্নের উত্তর দিলাম। তারপর আম্মুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে লাগলেন তিনি, আপনি কি সেই মানুষটাকে দেখেছেন যে আপনার মেয়ের ওপরে বসেছিল? আম্মু হ্যাঁ সূচক উত্তর দিলেন। তিনি দেখেছেন। তিনি মায়ের কাছে জানতে চাইলেন, তার চেহারা কেমন ছিল? তখন মা বললেন তার মাথায় কোনো চুল ছিল না। আম্মু যখন ঘরে ঢুকছিলেন তখন তিনি তাকে আমার কোমরের ওপর বসে থাকতে দেখেছিলেন এবং আম্মু যখন তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন তুই কে, তখন সে আম্মুর দিকে তাকিয়ে বিচ্ছিরিভাবে হা হা করে হেসে গায়েব হয়ে যায়। তার চোখ ছিল খুব বড়। আম্মুর মুখ থেকে তার চেহারার বর্ণনা শুনে আমি কাঁপতে লাগলাম, কারণ এটা সেই লোক যাকে আমি রাতের বেলায় পড়তে পড়তে দেখেছিলাম। তারপর ফকির বাবা আমার মাথায় হাত দিয়ে কিছু পড়া শুরু করলেন আর আমি আগের মতো অজ্ঞান হয়ে গেলাম। তার পরের কিছু আমার মনে নেই। পরের ঘটনা আমি আম্মুর ভাষায় বলছি। যখন ফকির বাবা তোমার মাথায় হাত দিয়ে দোয়া পড়া শুরু করছিলেন তখন তোমার উপরে কেউ এসে ভর করে। তারপর সে ছাগলের মতো আওয়াজ করতে শুরু করে, কিন্তু তার আওয়াজ শুনে মনে হচ্ছিল এটি কোনো ছাগলের আওয়াজ নয়, বরং হাজার হাজার ছাগলের আওয়াজ কানে ভেসে আসছে। ফকির বাবা পড়া শেষ করে তোমার দিকে তাকিয়ে বললেন, তুই জানিস এই সময় তুই কোথায় বসে আছিস? ফকির বাবার কথা শুনে তুমি তৎক্ষণাৎ মাথা নামিয়ে ফেলো। ফকির বাবা ধমকের সুরে তোমার ভেতরে থাকা শয়তানকে বলে, তোর কাছে একটা প্রস্তাব আছে। যদি তুই এই মেয়ের কাছ থেকে না যেতে চাস তাহলে সেটা সম্ভব না। তুই জানিস আমি তোর কি হাল করতে পারি, আর যদি আমার গোলাম হয়ে থাকতে চাস তাহলে আমার কাছে চলে আয়, কিন্তু তুই লড়াইটা করার চেষ্টা করিস। তুই জানিস আমি তোর এবং তোর সেই মালিক জাদুকরের সাথে কি করতে পারি। ফকির বাবা এসব বলতে বলতে রুমের দরজা নিজেই খুলে দিলেন। মনে হচ্ছিল যেন কেউ বাইরে বেরিয়ে গেল। ফকির বাবা আবারও শয়তানকে হুমকি দিতে লাগলেন এবং তুমি শান্ত হতে শুরু করলে। আস্তে আস্তে তুমি জ্ঞান হারালে। পরে ফকির বাবা তোমাকে কিছু তাবিজ দিলেন আর পানি পড়ে তোমার মুখে ছেটালেন। তোমার জ্ঞান ফিরে এলে তিনি সেই পানি তোমাকে খাওয়ালেন। তখন তোমার শরীরের অবস্থা একটু ভালো হতে শুরু করেছে। ফকির বাবা তোমাকে জিজ্ঞেস করলেন তোমার কেমন অনুভব হচ্ছে। তুমি বললে তোমার ভেতর থেকে যেন সব কিছু বের হয়ে গিয়েছে, এখন তুমি ভালো বোধ করছো। এরপর ফকির বাবা আবার তোমার মাথায় হাত দিয়ে কিছু একটা পড়তে শুরু করলেন এবং শয়তানকে হাজির করলেন। সাথে সাথে কাউকে উদ্দেশ্য করে বললেন, এটাকে বন্দি করো।
আমি অবাক হলাম, কারণ রুমে তুমি আর আমি আর ফকির বাবা ছাড়া কেউ নেই। তাহলে তিনি কাকে এই কথা বলছেন বন্দি করার জন্য? ফকির বাবা এই কথা বলার সাথে সাথেই রুমে যেন কাল বৈশাখী ঝড় বইতে শুরু করলো। কিছুক্ষণ এভাবেই চলল, তারপর সব শান্ত। আপনার মেয়ের ওপরে যে শয়তান ছিল তাকে আমি বন্দি করে ফেলেছি। এখন আমার কাজ সেই জাদুকরকে ধরা। তাকে ধরতে না পারলে আপনার মেয়ের সমস্যাগুলো পুরোপুরিভাবে দূর করা সম্ভব না। চিন্তা করবেন না, আপনার মেয়ে সেই জাদুকরকে দেখাবো খুব জলদি। তখনই আমি তার কৃতকর্মের জন্য তাকে শাস্তি দেব। এখন এগুলো যা আছে তার কোনো কিছুই আপনার মেয়ের মনে থাকবে না। তাকে আপনি পানি খাওয়ানোর সাথে সাথে সে সবকিছু ভুলে যাবে। এই ছিল আমার মায়ের ভাষ্য। এরপর কয়েকদিন আমি বাড়িতেই বিশ্রাম নিলাম, আর সেই বিশ্রামে আমার শরীর আবার আগের মতো হয়ে গেল। সব সমস্যা যেন কেটে যেতে শুরু করলো, কিন্তু আমি তখনও স্বপ্নে সেই ছাগলমুখী মানুষগুলোকে দেখতাম। এভাবেই কয়েকদিন কাটলো। একদিন আমি কলেজ থেকে ফেরার পথে এক ব্যক্তিকে দেখলাম। সে 3 রাস্তার মোড়ে একটি ছাগলের মৃতদেহ এনে সেখানে ফেলে রেখেছে। সাথে সাথে আমার ফকির বাবার কথা মনে পড়ল। আমি নিশ্চিত ছিলাম এটাই সেই জাদুকর যার জন্য আমার জীবন কিছুদিন আগেও নরকে পরিণত হয়েছিল। আমি ভয়ে জমে গিয়েছিলাম। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। এক পরিচিত ব্যক্তি আমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। তার মুখে হাসি, তার চেহারা ছিল অসম্ভব রকমের সুন্দর। সে আমার দিকে হাসি দিয়ে বলল, বাড়ি চলে যান, এখানে থাকবেন না। আজ থেকে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তিনি এই কথা বলার পর আমি আর পেছন ফিরে তাকাইনি, বাড়িতে সরাসরি চলে আসি। এরপর থেকে আমি এ ধরনের আর কোনো স্বপ্ন দেখিনি, এবং আমার সাথে এরপর থেকে এই ধরনের কোনো সমস্যাও আর ঘটেনি। এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। এই বলে মরিয়াম আপু তার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমার আজকের পাঠানো ঘটনা। ফিরে আসবো আবার নতুন কোনো এপিসোড নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং আমরা সত্যি কথা বলতে যেটা ঈদের উৎসব ফুরিয়ে গেছে, কিন্তু আমেজটা রয়ে গেছে, এবং সেই সাথে বৈশাখ আসছে আমাদের বর্ষপঞ্জিতে। সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে বৈশাখের প্ল্যানগুলো আপনাদের যদি কোনো কিছু থাকে সেটা আমাদেরকে জানাবেন। আর আমি যেটা করবো, এখন আপনাদের একটা ঘটনা শোনাবো। সেই ঘটনাটি অবশ্যই একটি অডিও ক্লিপ। চলুন কথা না বাড়িয়ে শুনে আসি অডিও ক্লিপটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জীবন দিয়েছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার নাম নাদিম আল হাসান, বাসা নরসিংদী সদর। boat.com এটাই আমার ফার্স্ট ঘটনা। আশা করি রাসেল ভাই লিসেনারদের অনেক ভালো লাগবে ঘটনাটা। আমি আর কথা না বাদে সরাসরি ঘটনায় চলে যাব। ঘটনা শুরুতেই বলে নেই ঘটনাটা যেটা ঘটে। ঘটনাটা মূলত আমার এক রিলেটিভের সাথে ঘটে। সম্মত কারণ রাসেল ভাই আমি আমার রিলেটিভের নামটা আমি উল্লেখ করতে চাচ্ছি না। তার নাম দিচ্ছি সাকিব। তো রাসেল ভাই, সাকিব ভাই যখন ক্লাস 8 বা 9 পর অবস্থায় ওনার বাবা মারা যায়। তো আমার যে সাকিবের যে মা, উনি মানে পরিবারের যে খরচ বা ওনাদের পড়ালেখার খরচ সবগুলাই বহন করতো। তো এমন অবস্থায় অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছিল সাকিব ভাইয়ের মা। তো সাকিব ভাইয়ের 2 খালাতো ভাই ছিল, দুবাই থাকতো। তো ওনাদের সাথে যোগাযোগ করার পর মানে ডিসিশন নিল যে সাকিব ভাইয়ের দুবাই পাঠাই দিব। তো রাসেল ভাই যেমন কথা এমন কাজ, মানে ওনাদের সাথে কথা বলার পর সাকিব ভাইয়ের মাস 2 পরে দুবাই পাঠাই দিল।
তো রাসেল ভাই সাকিব ভাই দুবাই যাওয়ার পর আল্লাহর মধ্যে ভালো স্যালারি পাইতো 70 থেকে 80,000 টাকার মতো স্যালারি পাই। তো ওনাদের অবস্থা ভালো হয়েছিল। তো কাছের 2-3 মাস পর সাকিব ভাই রাসেল ভাই আমাকে বলেনি, সাকিব ভাই যে রুমে থাকতো এটা একটা ব্যাচেলারের মতো, এই রুমের মধ্যে 4-5 জনের মতো থাকতো, উনি আর ওনার 2 ভাই আরেকজন মানুষ ছিল এরকম আর কি। তো সাকিব ভাইরা সবাই খাওয়া দাওয়া করতো, ওনাদের একটা বোয়া ছিল, উনি সম্ভবত পাক করে দিত এরকম আর কি। তো সবসময় সাকিব ভাই আবার সবার আগে আসতো, মানে কাজ শেষ করে সবার আগে সাকিব ভাই রুমের মধ্যে আসতো। তো একদিন সাকিব বরাবরের মধ্যে একদিন সাকিব ভাই আসার পর মানে ওনাদের 4-5 জনের যত খাবার আছে, মানে ভাত অথবা মানে তরকারি সবকিছু সাকিব ভাই একলাই খাইয়ে ফেলে। তো একলা খাওয়ার পর উনি খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে সাকিব ভাই। তো ওনার যে রুমমেটরা আছে রাসেল ভাই, রুমমেটরা আইসা দেখে সাকিব ভাই মানে শুয়ে রয়েছে। তো ভাবছে শুয়ে রয়েছে আর ডাক দিব না, আমাদের খাবার আমরা খাইয়া ঘুমাই যান, কাজ টাজ করে এসে টায়ার্ড, তাই এই জন্য মানে শুয়ে রয়েছে। তো ওনারা যখন খাইতে যাইবো, যাওয়ার মধ্যে গিয়ে দেখে একদম প্লেট মানে এক প্লেটই মানে প্লেট যে প্লেটে খাইছে এই প্লেটটাও ধুইছে না, আর সবার খাবারের যে তরকারি মানে তরকারি বা ভাতের যে ডেক ডিশ কি এগুলা থাকে সবগুলাই শেষ ফিনিশ। তো ওনারা তো একটু অবাক হয়, কি হইলো বুঝলাম না, এতগুলা ভাত সাকিব একলাই খাইলো। তো সাকিব বাইরে ডাক দিল না, ওনারা আবার নিজেরা পাক কইয়া ডিম ভাজি করে খাইয়ে ফেললো। তো ফার্স্টে তো ভাবছে সাকিবের অনেক খিদা টিদা আসছিল, তাই সে একলা খাই ফেলছে। তো ওনার খালাতো ভাইটাই তো মানে ভাই তো, তাই আর ডিস্টার্ব করে নাই। তো এরকম আরেকদিন এরকম সেম ঘটনা, সাকিব ভাই সবার আগে আইসে সবার ভাতটা একলাই খাই ফেলে। তো দ্বিতীয় দিন তো সাকিব রাসেল ভাই একটু জিনিসটা ডাউট লাগছে আমাদের কাছে যে সাকিবের কি হইলো বুঝলাম না, ওই দিন এরকম করলো। ওই দিন তো সাকিব রাসেল ভাই কিছু বলে নাই। দ্বিতীয় দিন ওনারা সাকিব ভাইরা ডাকতেছে সাকিব। তো সাকিব 2-3 বার ডাকার পর উঠছে, ওঠার পর বলতেছে তুই এতগুলা ভাত একলা কিভাবে খাইলি, আমরা যে খামো তোর কোনো খেয়াল না, এরকম জিজ্ঞেস করতেছে। সাকিব ভাই বলতেছে যে আমার তো খিদা লাগছে তাই আমি খাই ফেলছি। তো এই জিনিসটা রাসেল ভাই আমাদের কাছে অনেকটাই অবাক লাগতেছে, বুঝলাম না তোর কি 2 দিন পর এত খিদা লাগে 4-5 জনের ভাত একলা তোর খাই ফেলতে হইব। তো রাসেল ভাই এরকম দ্বিতীয় দিনও কিছু বলে নাই, মানে একটু কথা কাটাকাটি হয়েছে, তারপর মানে আর কিছু বলে নাই। তো সাকিবের ব্যবহার চলাফেরা সবগুলো একটু অন্যরকম লাগতেছে। মানে উনি প্রায় সময় মানে জানলার সাইডে বসে থাকে, একলা কার জানে কার সাথে কথা বলে। তো এরকম মানে আগের মতো তেমন বেশি মিশে না জিনিসগুলো। ওনার যে বাইরা ছিল বা ওনার রুমমেট সবাই খেয়াল করে রাসেল ভাই। তো পরে এরকম আরো একবার ঘটে জিনিস, এরকম সবার খাবার একলা খাই ফেলছে। তো ওনারা তো স্বাভাবিক এরকম অত্যাচারের মতোই হয়, প্রতিদিন সহ্য করবে না। তো ওনার যে রাসেল ভাই সাকিব ভাইয়ের যে ভাইরা আছে ওনারা ফোন দিচ্ছে, যে ফোন দিয়ে বলতেছে এমন খালা সাকিবের তো এরকম। তো সাকিব ভাই আবার রাসেল ভাইরা বলে নেই ভালো, ওনার মার সাথে তেমন যোগাযোগ করতেছিল না মানে কয়েক সপ্তাহ ধরে, মানে কারোর সাথে ফোন করে না, তেমন একলা থাকে। তো রাসেল ভাই সাকিব ভাইয়ের আম্মা তো অনেকটা টেনশনে পড়ে যাচ্ছে, ওর কি হইলো এরকম। তো পরে রাসেল ভাই সাকিব ভাই চিন্তা করলো যে ওই যদি এরকম করে আবার তো একটা মানে ওরে 6 মাসের ছুটি বা 3-4 মাসের ছুটি দিয়ে বাংলাদেশে পাঠা, ওরে চিকিৎসা করে পরে যাইব না। তো রাসেল ভাই যেমন কথা এরকম কাজ, ওনারা 7-10 দিন পরে বাংলাদেশে 6 মাসের টিকিট দিয়ে বাংলাদেশে পাঠাইলো। তো বাংলাদেশে আসার পর ওনার মা ওনারে অনেকটাই মানে নিজের কাছে রাখে, 2-1 দিন ভালোই এরকম। তো একদিন 3-4 দিন যাওয়ার পর একদিন হঠাৎ করে রাত্রে 2টা বা 3টা বাজে এরকম রাসেল ভাই ওনারে ঘর থেকে পাইতেছে না। তো এলাকার যারা সবাই খোঁজাখুঁজি করতেছে যে সাকিব কোথায় গেল। খোঁজার পর অনেকক্ষণ পরেই মানে ওনাদের বাসার একটু সামনে একটা পুকুর আছে, পুকুরের সাইডে একটা বটগাছের উপর দেখে সে শুয়ে রয়েছে, পাটা নিচে ঝুলতেছে, মাথা উপরে, তার সাথে কথা বলতেছে। তো পরে যারা গাছ টাছ ভালো পাইতে পারে তাদের দিয়ে নামার পর জিজ্ঞেস করতেছে সাকিব তোমার কি হয়েছে, এরকম তুমি গাছের মধ্যে কিভাবে গেলা। সাকিব বলতেছে এরকম
যে ওনারা তো আমাকে ডাকে, মানে আমি না গেলে তো আমার মাইরা ফেলবো, আমি যদি যাই তাহলে আমার আদর করবো, আমার নিয়ে যাইবো, এরকম আর কি। তো সাকিবের মা জিনিসটা অনেকটাই মানে ভয় পাইলো যে এরকম আমার ছেলে এসব কি বলতেছে। তো পরে চিন্তা ভাবনা করলো ভালো একটা হুজুর টুজুর দেখা হবে, তো নিয়ে ভালো ঢাকার মধ্যে নিয়ে গেলো, ঢাকার মধ্যে ভালো এক হুজুর। তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুর দেখা বললো যে এরকম সাকিবের সাথে তো অনেক খারাপ কিছুই থাকতেছে, একটা না 4-5টা। তো রাসেল ভাই সাকিবের আম্মা অনেকটাই ভয় পাইছে যে 4-5টা মানে। পরে রাসেল ভাই সাকিবের মা জিজ্ঞেস করতেছে যে আমার ছেলে কি এরকম করছে যে ওর সাথে এরকম 4-5 জন যে থাকে। রাসেল ভাই পরে আপনার যে হুজুর বলতেছে ও যখন বাংলাদেশে ছিল, মানে দুবাইতে যাওয়ার আগে কয়েকদিন একটা সাপ মারছিল। ওই সাপটা আসলে রাসেল ভাই সাপ ছিল না, এটা আসলে একটা জিনের বাচ্চা। তো এই বাচ্চাটা এসে রাসেল ভাই সাকিব ভাই একদিন মারে, তো তারপর থেকে তার সাথে এরকম হইতে থাকে কি। তো সাকিবের মা বলতেছে এরকম যাই হয়েছে আমার ছেলেকে কিভাবে বাঁচাইতে পারেন এই জিনদের কাছ থেকে, আমাকে একটা উপায় বলেন, এরকম যে উপায় হোক ওরা বাঁচান। তো যে হুজুর ছিল হুজুর বলতেছে এরকম আপনার ছেলের তো বাঁচানো যাইবো, কিন্তু মানে একটা উপায় আছে, কিন্তু একটু সময় লাগবো, আপনি 2-1 দিন পরে আসেন। তো পরে রাসেল ভাই সাকিব ভাই নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর গোসল করাইলো, ওনারা দেখে রাখে চোখের সামনে। তো ওই দিনের মতো সেম রাত্রে ফজর রাজানো আগে সাকিব ভাই খুঁজে পাইতেছে না, পারতেছে না। করার পর অনেকক্ষণ পরে সবাই গিয়ে দেখে যে মানে ওনাদের বাড়ির সামনে যে পুকুরের একদম মাঝে 100 ডুব দিতেছে, উঠতেছে। তো এই জিনিসটা তো দেখে সাকিব ভাইয়ের আম্মা যারা সবাই অনেকটা ভয় পাইছে যে ওই দিন এরকম হয়েছে, আজকে আবার ওনারা এটাকে আনলো, মানে যারাই সাঁতার ভালো জানে তারা সাঁতার দিয়ে আনলো, মানে পুকুরের সাইডে বসাইলো। বসার পর জিজ্ঞাসা কথা সাকিব দিয়ে কেউ আসলি? তো সাকিব ভাই বলতেছে যে ওনারা তো আমার নিয়ে আসছে ঘর থেকে, আমি না বার হইলে তো আমার তো মেরে ফেলতো, এরকম আমাকে ছেড়ে দাও, আমি 100 ডুব দিব। তো ওনার মারা অনেক মানে এগুলা দেখে অনেকটাই কান্নাকাটি শুরু করে। পরে আবার 2-1 দিন পর হুজুর কাছে নিয়ে যাই। তো রাসেল ভাই হুজুর কাছে নিয়ে যাওয়ার পর এবার হুজুর মোটামুটি ভালোই বড় ট্রিটমেন্ট করার পর একটা তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পর এই বলতেছে যে হুজুর বলে দিয়েছে যে এই তাবিজটা যতদিন থাকবো ওর সাথে, ওর কোনো ক্ষতি ইনশাল্লাহ করতে পারবো না, ওরে দেখে রাখবেন। তো ওনার এই তাবিজটা দেওয়ার পর রাসেল ভাই সাকিব ভাই মোটামুটি 1-2 মাস হয়ে গেছে, আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পর সাকিব ভাইয়ের আম্মা চিন্তা করলো যে ওর যেহেতু ছুটিতে পড়াইছে, ওর পেশাটাও ভালো আছে, ওর ওই জায়গার কাজটা ভালো করতো, ভালো স্যালারি পাইতো, ওরে বাংলাদেশে রেখে লাভ নাই, ওরা পাঠাই দেয়। তো ওনার ফালাতো বাজারে যোগাযোগ করে বাংলাদেশে থেকে আবার ফ্লাইটে পাঠাই দিছে। তো রাসেল ভাই এবার সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওই সময় তো মানে একলাই সবার খাবার খাইয়া ফেলতো, মানে অনেক বেশি খাবার খাইতো। এবার যায় কি হয়েছে, মানে উনি একবারই খাবার খাইতেছে না, মানে যাই দেয় উনি মুখ থেকে ফালাই দেয়, মানে একদম পানি দিল বমি করে দেয়, যাই খাই সবকিছুই মুখ থেকে ফালাই দেয়। এই জিনিসগুলা মানে ওনার 2-3 দিন হওয়ার পর ওনার মা সাকিবের মারা জানায়। যাতে রাসেল ভাই মা মনটা অনেকটাই খারাপ হয়ে স্বাভাবিক, ছেলেটা অসুস্থ হয়ে যেতে সাকিব ভাই একদম শুকায় যেতেছে, জিনিসটা দেখেও ভালো লাগতেছে না। তো সাকিবের মা কিছুদিন যাওয়ার পর বলতেছে এরকম যদি হইতেছে, আমার ছেলে আগে পড়া টাকা আমার ছেলে বাংলাদেশে পাঠাইতো। তো এবার রাসেল ভাই সেম ভাবে আগের মতোই বাংলাদেশে পাঠাই দেয়। বাংলাদেশে আসার পর আবার ওই হুজুর কাছে নিয়ে যাওয়ার পর দেখে হুজুর ওনার যে হাতে যে তাবিজটা দিছিল এই তাবিজটা নাই। তো হুজুর জিজ্ঞেস করতেছে যে এরকম তোমার তাবিজটা কোথায়? তো রাসেল ভাই সাকিব বলতেছে যে আমার তাবিজটা যে কোথায়, আমি একদিন আমার কাজের মধ্যে ছিলাম, হঠাৎ করে আমার কাজের মধ্যে থাকতে আমার তাবিজটা কোথায় যেন চলে যায়, আমি জানি না। তো রাসেল ভাই ওই আমার মা বলতেছে যে হুজুর যেমনি হোক আমার ছেলের বাঁচান, সুস্থ করেন, যা বিনিময়ে যা লাগে আমি তা দিব। তো হুজুর বলতেছে আমি তো পারতাম, কিন্তু এখন যে তোর তাবিজটা নাই, এখন আমার হাতে আর কিছু করার নাই, আল্লাহর উপর ভরসা রাখেন।
আর ওরে অনেকটাই সেভে রাখবেন, একলা একলা বাইরে বের হতে দিবেন না। তো রাসেল এবার যখন সাকিব ভাই দেশে আসে, এবার একদম অবস্থায় খারাপ, মানে একলা একলাই কথা বলে, রাস্তার মধ্যে হাঁটে, সকালে নাই দুপুরে নাই, পুকুরের মধ্যে একলা একলাই 100 ডুব দে, মানে রাতের বেলা রাতে অন্ধকারে হঠাৎ করে উদা হয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করার পর বের করতে হয়, এরকম কাণ্ড ঘটে। এই জিনিসগুলো অনেকটাই আমার মার কষ্ট দিচ্ছিল। তো ওনার মা প্রায় সময় কাঁদতো যে আমার এই যেরকম ভালো ছেলে কিরকম আল্লাহ আমার, তুমি কি করলা এটা, ওরা মাফ করে দেয়, এরকম বিভিন্ন রকম কান্নাকাটি করতো সবসময়। তো মোটামুটি 2-3 মাস যাওয়ার পর সাকিব ভাই মোটামুটি সুস্থ হইলো, মানে আগের থেকে একটু বেটার এরকম আর কি। তারপরও সাকিবের মা মানে ওনারে এভরিথিং যা কিছু আছে সবকিছু সাকিবের মাই করে দিত, মানে ওনারে একলা কোনো জায়গায় বের হতে দিত না বা কোনো জায়গায় যেতে দিত না। তো একদিন দুপুরবেলা রাসেল ভাই সম্ভবত 1টা বা 2টা বাজে এরকম, তো সাকিব ভাই বলতেছে যে আম্মা আমি তো একটু আমার মাথাটা ঘুরাইতেছে, আমি একটু পানি দিব মাথার মধ্যে। তো সাকিব ভাই মা ভাবলো তো ও যেহেতু দুপুর টাইম এরকম মাথা সম্ভবত ঘুরাইতেছে গরমের মধ্যে, তো যা পানি দিয়ে। তো ওনাদের বাসার মধ্যে রুমের সাথে একটা বাথরুম, তো বাথরুম বলছে দরজাটা মানে অন রাখাই তুই পানি দে। তো রুমের সাকিব ভাই কি করছে, মানে পানি দিতে যাই দরজাটা অফ করে দিছে। তো অফ করে দিছে, ভাবছে শব্দ হয়েছে, কিন্তু ওনার মা ভাবছে এমনি মানে পানি দিয়েছে তো এটা শব্দ। তো অনেকক্ষণ হয়ে গেছে, আসতেছে না। সাকিবের মার মনে একটু এমনিতেই কনফিউশন হলো, কোন সময় গেল এখন আসতেছে না, যাই দেখি। তো যাই দরজা লাগাল, দরজা যেহেতু অফ, মানে দরজা অফ, ওনার মা অনেকটাই মানে ভয় পাইছে যে কি হইলো, ও দরজা খুলতেছে না, ডাকতেছে, কোনো রেসপন্স নাই। তো একটু পর মানে সবাই আসলো, আসার পর দরজা ভাঙার পর রাসেল ভাই যে জিনিসটা দেখছে, আমার লিসেনাররা যারা আছে বা আমি সবাই অনেকটাই খারাপ লাগবে জিনিসটা দেখে বা শুনে। ওনার লাশ মানে উনি সেন্সলেস অবস্থায়, প্রথমত ভাবছে রাসেল ভাই সেন্সলেস অবস্থায় শুয়ে পড়ে আছে কমোডের উপর, কিন্তু আসলে এটা না। যখন মানে ওনারে নিয়ে হসপিটাল যাওয়ার পর যখন ডাক্তার বলে যে উনি আর নাই, জিনিসটা শুনে আমার কাছে অনেকটা খারাপ লাগছে রাসেল ভাই, যে সাকিব ভাইয়ের লাশ পর্যন্ত মানে ওনারা দিল না, মানে বাঁচতেই দিল না, ওনার সাথে নিয়ে মানে শেষমেশ ওনারা শান্তি হইলো এরকম আর কি। তো রাসেল ভাই অবাক করার বিষয় হলো যে ডিএনএ টেস্টের পর মানে পোস্টমর্টমের পর জানতে পারলো যে এরকম মানে ওনার হাতের ছাপই ওনার মানে গলার মধ্যে ওনার মানে যে জিনগুলো আছে মানে ওনার ভিতরে বর করে ওনার নিজের হাতে মানে গলা টিপে মারছে। এটা আসলে অনেকটা খারাপ লাগার জিনিস। মানে ওনার জন্য দোয়া করবেন, যাতে আমার বাইরে সবার কাছে দোয়া চাই যেন জান্নাতবাসী করে। রাসেল ভাই এটা বলে আমার ঘটনাটা আমি শেষ করলাম। যদি ভালো লাগে প্লে করবেন, আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আমি শেয়ার করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন রাসেল ভাই, ভালো থাকবেন লিসেনার। wood.com দীর্ঘজীবী হোক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং এখন আমরা তৃতীয় অডিও ক্লিপে যাব। আমাদের অডিও ক্লিপের মান যে ভালো হচ্ছে সেই ফিডব্যাক আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত পাচ্ছি। এবং আপনারা যত বেশি পার্টিসিপেট করবেন, যত বেশি আপনারা এই ধরনের ঘটনা পাঠাবেন, তত বেশি কিন্তু আমরা সমৃদ্ধ হব এবং দারুণ দারুণ সবকিছু আপনাদের সামনে নিয়ে এসে উপস্থাপন করতে পারবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাহরিয়ার, ঢাকা বিভাগের
নরসিংদী জেলার শেষ বর্ডার থেকে বলছি। শেষ বর্ডার বলার কারণ আমাদের গ্রামটা নরসিংদী জেলার শেষ গ্রামটি। আমাদের গ্রামের পর থেকে নারায়ণগঞ্জ জেলাটি শুরু। সো আর কথা না বাড়িয়ে আমি আমার ঘটনা শুরু করি। আমাদের ঘটনাটা আমাদের ফ্যামিলির সাথে ঘটা এবং কন্টিনিউয়াসলি করতেছে আমাদের বাড়িতে। সো প্রথম ঘটনাটি আমার আম্মুর সাথে হয়। তো আমি আমার বাড়ির একটু ডিটেলস বলতে চাই। আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদের রান্নাঘরটা। সো এর মাঝখানে, বাড়ি আর রান্নাঘরের মাঝখানে একটি কমলার চারা বলতেছি, আসলে এটা গাছও না, মানে একবারে চারাও না, মানে 3-4 বছর, 5 থেকে 6 ফিট হবে। এটার মধ্যে 2 বছর ধরে মানে কমলা হইতেছে। তো আমার আম্মু মানে 9টা থেকে 10টার মধ্যে মানে রুম থেকে বের হয়েছে যে রান্না করে যাবে। ওই সময় কারেন্ট চলে গেছে। তো মোবাইলের লাইট জ্বালিয়ে মানে উনি বের হন। তো আম্মু বের হওয়ার পর মানে মোবাইলের লাইটটা যখন মানে ওই গাছটার মধ্যে ধরেন, তখন আম্মু দেখতে পেল যে ওই গাছটা পুরো মানে উল্টো হয়ে মাটির সাথে মিশে গেছে। মিশে আবার সাথে সাথে আগের জায়গায়। তো আম্মু জিনিসটা দেখে মানে ওই সময় ভাবলো যে হয়তো চোখের ভুল বা কি ঘটলো, আম্মু তখন বুঝতে পারলো না। কারণ একটা গাছ 5 থেকে 6 ফিট গাছটা একবার মাটির সাথে মিশে গিয়ে আবার মানে আগের জায়গায় মানে ফিরে আসছে, ওইটা অন্যরকম একটু। তো জিনিসটা দেখে আম্মু ভয় পায় কিনা জানি না, সাথে সাথে আমাদেরকে এসে মানে বলে যে আমি তো এরকম দেখছি, গাছটা সাথে সাথে মাটির সাথে একবারে মানে লেগে সাথে সাথে আবার আগের জায়গায় মুভ করলো, মানে আগে যে এরকম ছিল ওই রকম। তো ওই ঘটনাটার 3 দিন পর রাসেল ভাই আমার যে গাছটা আছে কমলার চারাটা, ওইটা পুরোপুরি শুকিয়ে যায় এবং গাছটা মারা যায়। তো জিনিসটা খুবই অন্যরকম। আম্মু এরকম একটা জিনিস দেখছে এবং 3 দিন পর গাছটা মারা যায়। গাছটার বয়স তেমন ছিল না, 3 বছর।